রবীন্দ্রনাথ লিখেছিলেন, গায়ের জোরে সব হতে পারে কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না। এ রাজ্যের ভোট রাজনীতি অবশ্য গায়ের জোরেই চলে, তা সেটা যে স্তরের ভোটই হোক না কেন। ভোটের আগে আজ তারই ট্রেলার দেখা গেল দিনভর, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। দুষ্কৃতীদের নিয়ে মাঝরাতে অফিস ঘেরাও বেলেঘাটার কাউন্সিলরের, অশান্তি নিয়ে নজিরবিহীন বিবৃতি সিইও দফতরে। প্রয়োজনে আবার যাব পাল্টা বললেন তৃণমূলের কাউন্সিলর। ভোটের 3 সপ্তাহ আগে এই পরিস্থিতি হলে ভোটের দিন কি হবে? দ্বিতীয় প্রশ্ন। টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ, দলের একাংশের সংঘর্ষে রণক্ষেত্র প্রদেশ কংগ্রেস দফতর, মাথা ফাটলো কংগ্রেস কর্মী। বিধানসভায় শূন্য, তাও টিকিট পেতে এত রক্তারক্তি, তাহলে কি এবার হাত খুলবে কংগ্রেসের? তৃতীয় প্রশ্ন। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ক্যারম খেলছেন আর আমাদের নেতাকে চমকাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী, শাসক থেকে বিরোধী অনাস্থার সব পক্ষের। 26-এর ভোট এই বিপুল কেন্দ্রীয় বাহিনীর কাছে কত বড় অগ্নি পরীক্ষা? চতুর্থ প্রশ্ন। 7ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে সুপ্রিম কোর্টে, জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কাল থেকে কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। রাজ্যে এসআইআরে বাদ যাওয়া ভোটারের সংখ্যা ছুঁতে পারে 90 লক্ষ। এতে কার লাভ, কার ক্ষতি? পঞ্চম প্রশ্ন। মমতা ও মোদী ভাই বোনের মতো, জোটসঙ্গী হুমায়ুনের সঙ্গে প্রথম সভাতে তৃণমূল বিজেপি সেটিং নিয়ে আরও চড়া সুর হয়েছে। বিজেপির কাছে টাকা খেয়ে ভোট কাটার চেষ্টা, তীব্র আক্রমণ তৃণমূল নেত্রী। হুমায়ুন ও মিমের জুটি কি তৃণমূলের কাছে আদৌ চিন্তার বিষয় হবে? তবে শুরুতেই দেখাবো ভোটের 3 সপ্তাহ আগে দিনভর অশান্তির ছবিটা। দেখুন। খেলা হবে, এবারে খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোট আসতেই তেতে উঠেছে পশ্চিমবঙ্গের মাটি। হুমকি হুঁশিয়ারি থেকে মারপিট, তর্কাতর্কি থেকে লাঠালাঠি রক্তারক্তি। ভোট শুরুর আগেই এসব শুরু হয়ে গেছে। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষে মঙ্গলবার সিইও অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাতে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান সরাতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। এরপর বুধবারই নজিরবিহীনভাবে বেলেঘাটার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাল্টা সুর চড়িয়েছেন বেলেঘাটার তৃণমূল কাউন্সিলরও। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। সিইও দপ্তরের সামনে যখন ফর্ম 6 নিয়ে বিক্ষোভ, তখন প্রদেশ কংগ্রেসের অফিসে আছড়ে পড়ল প্রার্থীপদ নিয়ে ক্ষোভ। টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগে চলল লাঠালাঠি রক্তারক্তি। রোহন মিত্রা, শুভঙ্কর সরকার এরা মাল খেয়ে বালিগঞ্জের টিকিট বিক্রি করেছে। নিশ্চয়ই তিনি তার ক্ষোভে দুঃখে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার আইডেন্টিটি আমি, এবং আমার এই আইডেন্টিটি, এটাই আমার গর্ব। বীরভূমে বিজেপি প্রার্থী আমার ক্ষুব্ধ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। বুধবার জওয়ানের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। ওরা ভাবছে জমিদার বাড়ি হচ্ছে দিল্লি, তাদের লেঠেল বাহিনী নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে। এসবের মধ্যে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন 7ই এপ্রিলের মধ্যেই 60 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার ও অন্ড মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইবার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোট এসেছে। একদিকে গতকাল সকাল থেকে দফায় দফায় যে অশান্তি শুরু হয়েছে তা টানা চলল আজ সন্ধে পর্যন্ত। অশান্তির পাত্রপাত্রী বহুবার পাল্টে গেল, কিন্তু তাতে অশান্তির ঝাঁজ একটুও কমল না। পরিস্থিতি এমন জায়গায় গেল যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা জারি করতে হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনীকে রাতেই পাঠাতে হলো এই সিইও দফতরে। রাত 1টায়, মানে মধ্যরাতের পর, ওই দফতরে বৈঠকে বসতে হলো কলকাতার পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের সিইওকে। আবার অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ালেন সিউড়ির বিজেপি প্রার্থী, দেখলেন কিছুক্ষণ আগে আপনারা, জগন্নাথ চট্টোপাধ্যায়। অভিযোগ মারাত্মক। বিজেপি নেতাকর্মীদের বাড়িতে ঢুকে ঢুকে কেন্দ্রীয় বাহিনী নাকি হুমকি দিচ্ছে। আবার অন্যদিকে কলকাতা শহরে প্রদেশ কংগ্রেস দফতরে, মানে বিধান ভবনে, একেবারে রক্তারক্তি কাণ্ড। অভিযোগটা অবশ্য নতুন নয়, টাকা নিয়ে বিধানসভা ভোটে টিকিট বিক্রির অভিযোগ।
সব মিলিয়ে আবার রাজ্য রাজনীতির ঈশান কোণে সেই অশান্তির মেঘ এখন থেকেই। 23 দিন বাকি থাকতেই হাওয়া একেবারে গরম। নির্বাচন কমিশন বলছে এ রাজ্যে নাকি নজিরবিহীনভাবে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী শান্তিতে ভোট করাতে আসছে। তবে এখনই এই অবস্থা হলে ভোট কি শান্তিতে হবে, নাকি আজ তো 1 এপ্রিল, এই এপ্রিলেই শান্তিপূর্ণ ভোটের আশা করা রাজ্যবাসীকে ফের আরেকবার এপ্রিল ফুল হতে হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, গত 25 বছর ধরে আপনি যে ছবিটা দেখেছেন সেই ছবিটাই আসলে আপনি কিছুক্ষণ আগে বর্ণনা করলেন। এ রাজ্যে ভোট হবে, শাসক বিরোধী রাস্তায় একে অপরে মারপিট করবে, এটি স্বাভাবিক। আপনি কিছুদিন আগে দেখলেন যে বাসন্তীতে শাসক দলের লোকজন লাঠি উঁচিয়ে বিরোধীদেরকে পেটাচ্ছে, এবং কালকে আপনি দেখলেন যে ক্রিমিনালের মতন আচরণ করে সি অফিস চড়া হয়েছে মাঝরাতে। এটা খুব স্বাভাবিক ঘটনা। আবার উল্টো দিকে যদি আপনি দেখেন যে প্রার্থী পদ নিয়ে গত কয়েকটা বছর যেভাবে অসন্তোষ দেখা গেছে, সেটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, এমনকি সিপিএমের পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবার তমন্না মাকে ক্যান্ডিডেট করার ফলে কালীগঞ্জে। আর যেখানে প্রার্থীপদ নিয়ে চ্যাম্পিয়ন, মানে গন্ডগোলের চ্যাম্পিয়ন দল হলো কংগ্রেস, সেই প্রণব মুখার্জির ধুতি খুলে নেওয়ার ছবি এখনো আইকনিক ছবি হিসাবে আছে, যে কোন পর্যায়ে প্রদেশ কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে গন্ডগোল হতে পারে। আরেকটা আইকনিক ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাল জড়িয়ে ফাঁসি দেওয়ার ছবি। ফলে এই ছবিগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত, তারই রিপিটেশন আপনি দেখতে পাচ্ছেন। প্রদেশ কংগ্রেসের ক্ষেত্রেও প্রার্থীপদ নিয়ে একই বিবাদ জারি রয়েছে। ও আবার উল্টো দিকে যদি আপনি লক্ষ্য করেন, কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই বিপুল পরিমাণে আসে, এবারও বিপুল পরিমাণে এসেছে। অন্যবার হাজারদুয়ারিতে ঘুরতে যায়, এবার ঈদের উৎসব পালন করছে। আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে বীরভূমে ক্যারাম খেলছে। আর আজকে যে অভিযোগটা জগন্নাথ চট্টোপাধ্যায় করছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের লোকজন ফলস মানে অভিযোগ করছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে, এবং যেই মুহূর্তে তাদের নাম অভিযুক্ত হিসাবে উঠে আসছে, সঙ্গে সঙ্গে থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাদেরকে ডিটেনশন করবার উদ্যোগ নিয়েছে। ফলে এই ছবি কিন্তু আমরা খুব মানে নতুন দেখছি তা নয়। গত 30 বছরে এই ধরনের ছবি দেখি যে কেন্দ্রীয় বাহিনী আসলে তার মিসইউজ কিভাবে হয়। দেখুন সুমনদা, আমাদের রাজনীতিবিদরা যদি একটা শান্তিপূর্ণ নির্বাচন না চায়, তাহলে ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত কিন্তু হিংসা মুক্ত একটা অবাধ নির্বাচন হতে পারে না। পশ্চিমবাংলার বাইরে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আমার বন্ধু বান্ধবরা ওখানে আছে, কোয়েম্বাটুরে আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আছে বলে এখানে নির্বাচনে কোনো তাপ উত্তাপ সেইভাবে নেই। কিন্তু আমার এখানে প্রতিনিয়ত তাপ উত্তাপ আপনি অনুভব করছেন। যেটা চিন্তার বিষয় সুমনদা, সেটা হলো যে আমাদের এখানে এসআইআর আসার ফলে আরও তাপ উত্তাপ কয়েক গুণ বেড়েছে, এটা ফ্যাক্ট। এবারের পরিমাণটা আরও বেড়েছে। দায়িত্বহীন মানে পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি একটা বড় জায়গা। কোনো রাজনৈতিক নেতাই দেখবেন ক্ষমতা ভোগ করছে, যে কোনো মূল্যে জিততে হবে, কিন্তু দায়িত্ব পালন কিন্তু তারা করছেন না। দায়িত্ব পালন কি আমরা নাগরিকরাও করছি? এই প্রশ্নটা আসছে। যখন স্বাধীনতার পরে যখন প্রথম নির্বাচন হলো, মাত্র 32% মানুষ ভোট দিয়েছিলেন, কিন্তু আমরা জওহরলাল নেহরুর মতন মানুষকে নির্বাচিত করেছিলাম, হীরেন মুখার্জির মতন নেতাদেরকে নির্বাচিত করেছিলাম। আর আজকে আমরা নাগরিকরা নির্বাচন করছি কাদের? শওকত মোল্লাদের জন্য নির্বাচন করছি, পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকদের জন্য নির্বাচন করছি, আমরা ভোট দিতে যাচ্ছি। ফলে কোয়ালিটেটিভ তফাৎ আসছে। নাগরিক জীবন থেকে যে অভিযোগটা বারবার আসছে, মানে নাগরিকদের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, যে আমরা নিজেদের হকটা না বুঝি, আমরা যদি মনে করি যে 34 বছর ধরে একটা সরকার চলেছে, তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল, তারপরেও আমরা কিন্তু পরিবর্তনের দিকে তাকাইনি, আমরা সেই সরকারটাকেই রক্ষা করেছিলাম। আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসার পরেও আর মানে যদি মানুষ মনে করে যে না, দুর্নীতি কোনো ইস্যুই নয়, এটাকে মান্যতা দিতে হবে, তাহলে পরিবর্তন 34 বছরে হয়নি, 15 বছরও পরিবর্তন হয়নি। আমি উল্টো দিকে আপনি দেখেন, তামিলনাড়ু থেকে শুরু করে বিশেষ করে কেরালার কথা আমি বলবো, প্রতি 5 বছর অন্তর পরিবর্তন হয়। গতবারই শুধু ব্যতিক্রম ছিল। ফলে একদিকে ঘন ঘন পরিবর্তন করে সেই রাজ্যগুলোর মানে অর্থনৈতিক অগ্রগতির দিকে তাকান আপনি, সেটা তামিলনাড়ু হতে পারে, কর্ণাটক হতে পারে, কেরালা হতে পারে, দক্ষিণের যে কোনো রাজ্য হতে পারে। আর উল্টো দিকে আমাদের 34 বছর, কখনো কংগ্রেস শাসনকাল 14 বছর একটানা ছিল, বামফ্রন্ট 34 বছর, তৃণমূল 15 বছর। ফলে নাগরিকের জায়গা থেকে আমি প্রশ্নটা রাখতে চাই
যে আমরা নাগরিকরা কতটুকু সচেতন একটা মানে হিংসামুক্ত অবাধ নির্বাচনের জন্য, আমরা নাগরিকরা কতটুকু সচেতন যে সরকারের যে পারফরমেন্স তাকে বিচার করে ভোট দিতে, বা বিরোধীরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তাকে বিচার করে ভোট দিতে। আমি বলছি যে সমন্দা, নাগরিক সমাজে যারা আছেন আজকে দেখবেন তারাও কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গেছেন। মানে নাগরিক জীবন থেকে নাগরিক সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা একসময় দেখেছিলাম, যে যারা নাগরিকদের সচেতন করতে বা নাগরিকদের বক্তব্যটাকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন। আজকে কিন্তু বলতে আপনাকে বাধ্য হচ্ছি যে আমাদের নাগরিক সমাজ কার্যত অবলুপ্ত হয়েছে। তারা এই পিরিয়ডে যে হিংসা মুক্তভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচনের জন্য ওকালতি করা, রাস্তায় নামা, মানুষকে সাহস যোগানো, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো, আপনি লক্ষ্য করবেন যে আমাদের কবি সাহিত্যিক থেকে শুরু করে সমাজের কোনো মানুষ আজকে কিন্তু এগিয়ে আসছে না। তারা হয় শাসক দলের পক্ষে কেউ আছেন, কেউ বিপক্ষে আছেন। শেষ পর্যন্ত একটা শক্তিশালী নাগরিক সমাজ না থাকলে যে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না, এই কথাটা যে কোনো সমাজবিজ্ঞানী বলবেন। আমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করি, ফলে আমারও একই বক্তব্য যে যদি পশ্চিমবাংলায় একটা অবাধ মুক্ত ভোট করাতে হয়, তাহলে কিন্তু কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের দিকে তাকালে হবে না। যারা স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, সেই পলিটিক্যাল পার্টিদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিনিয়ত আপনি খেলা হবে বলছেন, প্রতিনিয়ত আপনি মানুষকে মিসলিড করছেন। সুমনদা, এক সেকেন্ড আমি নিব, সেটা হলো আজকেও দেখবেন সুপ্রিম কোর্টের একটা রায় এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রায়টাকে বিকৃত করে বলে দিলেন যে ফর্ম 6 দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট নাকি এরকম আদেশ দিয়েছে। বাস্তবটা এরকম যে কপিল সিব্বল এটা তুলতে গেছিলেন, বিচারকরা পরিষ্কার বলে দিয়েছেন ওটা বিষয়ই নয়। ফর্ম 6 নিয়ে আবার এই আলোচনায় আসবো। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এই হিংসার বারবারন্তের পেছনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নেই, বৃহত্তরভাবে নাগরিকরা আছেন, তাদের নিশ্চুপ সমর্থন আছেন, অথবা তাদের সহ্য করে যাওয়া আছে, এবং অবশ্যই আমাদের নীরব নাগরিক সমাজও আছে। সুতরাং এই হিংসার বারবারন্তর জন্য কার্যত প্রত্যেকে দায়ী। আমি এইখান থেকে একেবারে সরাসরি আপনাদের এই অনুষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করব। যেমন প্রথম ঘটনা কোনটা বললাম, সেটা হচ্ছে নজিরবিহীনভাবে বিবৃতি সিইও দফতরের। কি বিবৃতি তাদের? যে দুষ্কৃতীদের নিয়ে মাঝরাতে অফিস ঘেরাও করেন বেলেঘাটার কাউন্সিলর। এমনকি সেই সময়কার একটা ছবিও তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তৃণমূল কাউন্সিলর বলছেন প্রয়োজনে আবার যাব। দেখুন, গার্ডরেল ভাঙার চেষ্টা, স্লোগান, বিক্ষোভ। বুধবারও দফায় দফায় উত্তেজনা ছড়ালো সিইও দপ্তরের বাইরে। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ চলছিলই। এসআইআর এ নাম বাদের প্রতিবাদে এসইউসিআই এর কর্মসূচি ঘিরেও তুলকালাম বাঁধল। মঙ্গলবার তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস চত্বর। এই প্রেক্ষাপটে রাতেই 163 ধারা জারি করে পুলিশ। বুধবার তৃণমূলের বিক্ষোভকারীদের সরাতে মাইকে প্রচার করে পুলিশ। আপনাদের অনুরোধ করা হচ্ছে কোন রকম জমায়েত করবেন না। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে ভিতরে যে ফেক ভোটার, ভুয়ো ভোটারের যে ফর্ম 6 আছে সেগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ফর্ম 6 জমা দিতে দেবেন না কেন? নির্বাচন কমিশন যদি ধরুন ভুলভাবে ফর্ম 6 জমা নিচ্ছে, যদি আমার মনে হয়, আমি সুপ্রিম কোর্টে চলে যাব। এখন তো আবার ওদের বিনা পয়সার উকিলরাও আছেন, তারাও যাবেন। এরই মধ্যে বুধবার দুপুরে বাবুঘাটের দিক থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দিকে আসতে শুরু করেন এসইউসিআই এর কর্মী সমর্থকরা। ব্যারিকেড করে পুলিশ তাদের আটকাতেই শুরু হয় উত্তেজনা। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। আমার নাম বাদ পড়েছে 27শে মার্চ রাত্রেবেলা যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম বাদ দিয়েছে। এরই মধ্যে সিইও দপ্তরে এসে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পিছনের গেট দিয়ে সিইওর গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী সংগঠন। পুলিশে ছয়লাভ ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে দুটি ছোট মঞ্চ করা হয়েছিল দুদিকে, সেই মঞ্চ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। মঙ্গলবার রাতে সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। ভিতরে বৈঠক চলাকালীনই বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়।
হাঙ্গামা করতে আসেনি কেন, কি স্যার বলুন আপনারা, আমরা কোনো হাঙ্গামা করেছি? আমরা তো অন্য কোনো কারণে না, আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে এখানে আপনি শুনুন কথা। হ্যাঁ, এখানে রাতে যেটা বলতে শুনুন। শুরু হয় স্লোগান, এরপর নজিরবিহীনভাবে সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীদের নিয়ে মধ্যরাতে সিইও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। হুমকির সুর শোনা যায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গলায়। আমরা ওইখানে পাহারাদারি করছিলাম যেন অন্যায়ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক না কাটা হোক। তার জন্য ইলেকশন কমিশন কি টুইট করছে কি বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। ভোটের মুখে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক আকচাকচি। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু বিরোধী। মঙ্গলবারের ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। সিইও দপ্তরের বাইরে আরও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রুমা পাল, হিন্ডল দে ও মৈত্রাকর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ভোটে রাজ্যে অনেক কিছু নজিরবিহীন হচ্ছে। এই কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললাম সেটাও সাম্প্রতিক ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ রীতিমতো এই ঘটনার সময়কার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যে বেলেঘাটা তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী গভীর রাতে সিইও দফতর ঘেরাও করে গতকাল। আমার তো মনে পড়ে না যে আরজি করের পরে এই রকম ঘটনা দেখেছি বলে, যেখানে মধ্যরাতের পর কলকাতার পুলিশ কমিশনার কোনো ঘটনাস্থলে যাচ্ছেন, সিইও দফতরে রাত 1:30 অবধি সিইওর সঙ্গে মিটিং করছেন এবং রাত 1:30টার সময় কেন্দ্রীয় বাহিনী সাজাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমার প্রশ্ন, দিনের পর দিন এই অশান্তির আদৌ কোনো সারবত্তা আছে কি? পুরোটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তদারকিতে। শুনানির প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টের রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে। এখন এসআইআর প্রক্রিয়ায় যোগ্য নামের বিচার দিনরাত জেগে তৈরি করছেন জুডিশিয়াল অফিসাররা। ট্রাইব্যুনাল বসছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা আগামীকাল থেকে সেই ট্রাইব্যুনাল বসবেন। ফলে রাজ্য প্রশাসন বলুন বা ওই সিইও দফতর, দুতরফেই হাতে কিন্তু পেন্সিল। কারুর বিশেষ কিচ্ছু করার নেই, বল মূলত বিচার বিভাগের কোর্টে। আমার পরের বক্তা সলিল ভট্টাচার্য বলুন, সিইও দফতরে রোজ সকাল থেকে সন্ধে অবধি যেটা হচ্ছে, অথবা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে রোজ যেটা সামলাতে হচ্ছে, সেটা কি নিখাত গ্যালারি শো নয়? সলিল ভট্টাচার্য কি বলেন? সুমন, তুমি নজিরবিহীন ঘটনা এখন দেখলে নাকি? এ তো আজ থেকে 1.5 দশক আগে হয়েছিল, যখন কতগুলো দুষ্কৃতিকারী রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে ভবানীপুর রোডের উপর দিয়ে গিয়ে যেতে যেতে গান বাজনা করতে করতে গাড়িতে ইটপাটকে ছুটতে ছুটতে যখন ওখানে সমাজ বিরোধী কার্যকলাপ করছিল, পুলিশ ওখানে ধরে অ্যারেস্ট করলো। তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী হেঁটে গিয়ে 1.5 দশক আগে হেঁটে গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এলো। সেদিনই তো আইনের শাসনের অবলুপ্তি হয়েছে এবং কবরে ঢুকে গেছে। আর তুমি বলছো আজকে নজিরবিহীন ঘটনা দেখলে? তুমি বলো তো, মধ্যরাত পর্যন্ত ওখানে সিইও নিজে ওখানে সিপির সঙ্গে মিটিং করছেন, and he was wrongfully restrained। এবং কার লিডারশিপে? বেলেঘাটার কাউন্সিলরের লিডারশিপে। তাকে কে প্রিভেন্ট করলো সিইও কে একটা কমপ্লেন লিখে যে এফআইআর নেম অ্যাকিউজড করে কেন ওই কাউন্সিলরের নামে অ্যালং উইথ 100 আদার্স বলে কেন এফআইআর উনি করলেন না? এ ওর দিকে বল ঠেলে, ও ওর দিকে বল ঠেলে। আজকে তো আরো এনকারেজড হয়ে গেছে ওই কাউন্সিলর, বলেছে আমি যাব মানুষের জন্য, যা করার আমি তাই করব, চ্যালেঞ্জ করছে পুলিশকে।
তুমি বলো নদিয়াতে বিডিও অফিস, বিডিও পিটলো, প্রশিক্ষণরত ভোটের প্রশিক্ষণ নিতে গেছে মাস্টার মশাই, তাকে ধরে পিটলো, শেষকালে সিইসি তাকে প্লেসড হিম আন্ডার সাসপেনশন ফলোড বাই ডিপার্টমেন্টাল প্রসিডিংস। সিইও তাহলে কি করবে বলো? কেন তুমি বলো তো চাকুলিয়া বিডিও অফিসে সেখানে ভাঙচুর হলো, র্যাম্পেজ হলো, আইসি ওয়াজ সিরিয়াসলি অ্যাসাল্টেড। কেন তোমার মনিরুল ইসলামের কথা সুমন মনে নাই? বিডিও অফিসে বিডিও বললাম কিছু শুনিনি। আজ পর্যন্ত তার এগেন্স্টে কোনো পেনাল অ্যাকশন নেওয়া হয়েছে বলো আমাকে? সি মুরুগান ফলতাতে গেল as role observer, a senior IAS officer, he was hackled. কোথা থেকে সাহস পাচ্ছে? জানুয়ারির 5 তারিখ কুচবিহারের রাসমেলার মাঠ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য যারা যারা আসবে, প্রথমে নারীরা, মহিলারা আপনারা সব হাতা খুন্তি নিয়ে বেরোবেন, পেছনে পুরুষ মানুষরা থাকবেন। দিনের পর দিন সুমন ইনসাইটমেন্ট চলছে, এনকারেজমেন্ট চলছে, বাজার গরম করা চলছে, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, কোনো পেনাল অ্যাকশন নেই। আইনের শাসন শেষ হয়ে গেছে অনেক দিন আগে, 1.5 দশক আগের থেকে শেষ হয়ে গেছে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি প্রতিষ্ঠা করতে হবে, পুলিশ ইজ অ্যাট এ লস। পুলিশ হতবুদ্ধি হয়ে গেছে, আমি কি করব, এটা করব না ওটা করব, উপর দিকে তাকিয়ে আছে। ব্যবস্থা সলিলদা নির্বাচন কমিশন নিতেই পারে, পুলিশ অ্যাট লস বললে তো হবে না। নির্বাচন কমিশন নির্দেশ দেবে, পুলিশ ফলো করবে। প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ নতুন অফিসাররা বসেছেন। কমিশন একটা এফআইআর করতে পারলো না এখন পর্যন্ত, তুমি বলে কেন করলেন না? উনি তো রংফুলি রেস্টে, উনি তো বেরোতে পারছেন না। আজকেও তো বেটার লেট দেন নেভার, আজকেও তো সে গলা চেঁচিয়ে উনি বলছেন যে আমি এসছি, আবার আসবো। ঠিক, আমার কথা যে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট না করে উনি তো এফআইআর করতে পারতেন। সোজা কথা, কেন এফআইআর করলে? এখন সবাই প্লেইং টু দ্য গ্যালারি, সব সোশ্যাল মিডিয়া। এবং খালি সবচেয়ে বড় কথা সুমন কি জানো? ভায়োলেশন অফ প্রমালগেশন অফ 144, এখন বর্তমানে সেটা 163 বিএনএসএস, এটা 223 বিএনএসএ মামলা হয় নন বেলেবল সেকশনে। উইথ রংফুল এস্ট্রেন 126 বিএনএসএ কেস করে ওকে অ্যারেস্ট করবে না কেন? আজকে রাতের মধ্যেই অ্যারেস্ট করে বুকের পাটা থেকে তো করাক, এফআইআর দিক, এফআইআর করুক, ওর নামে এফআইআর করুক, আজকেই করুক। বিকজ হি হ্যাজ ভায়োলেটেড যে ম্যাজিস্ট্রিয়াল অর্ডার, এটা ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়, এই যে তোমার যেটা 163 যেটা বলছে বিএনএসএস, এটা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার যার আছে সেই অর্ডারটা দিতে পারে, এবং দ্যাট হ্যাজ বিন গ্রসলি ভায়োলেটেড। ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু প্লেইং টু গ্যালারি করছে। এই কারণে আমি বলছি, আপনি যেটা ভিডিও আপলোড করে পাবলিককে সচেতন করছেন, মানে আপনার কাজটা তো পলিটিক্যাল পার্টির কাজ না, কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির মতন আপলোড করেন, প্রচার করছেন। আপনার কি করা উচিত ছিল? আপনার সরাসরি এফআইআর একটা দায়ের করা উচিত ছিল এবং পরিষ্কার মানে অ্যারেস্ট করে জেলে ফেলে রাখা উচিত ছিল। আপনি তা করলেন না। আপনি কি করছেন? আপনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক রাখছেন, অমিত শাহের সাথে সম্পর্ক রাখছেন। খেলে হয়ে গেলে আমি এক জায়গায় চলে যাব, এখানে হলে আরেক জায়গায় চলে যাব। একটা জায়গায় আপনাকে বলি, একই মানে বিষয়গুলো কিন্তু আমি লক্ষ্য করছি যে বহু ক্ষেত্রে একবার হয়েছে তো, বহু ক্ষেত্রেই আমি লক্ষ্য করছি মানে সিআরপিএফ এর যে রোলগুলো প্লে হচ্ছে, তাকে আপনি হাঁটাচ্ছেন বটে, কিন্তু আপনি আমায় বলুন কয়েকটা আর্মস, কয়েকটা আপনি বন্দুক, বোমা আপনি উদ্ধার করে আপনি পাবলিকলি ডিসপ্লে করতে পারছেন? আপনি কয়েকজনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারছেন? আপনি ক্রিমিনালদের ছেড়ে নির্বাচন যদি মনে করেন শান্তিপূর্ণভাবে করবেন, তাহলে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন, নাহলে আমাদের সাথে বঞ্চনা করছেন। আমি প্রথমবারের জন্য বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে পোডিয়ামে যেতে বলবো, কিন্তু দেখুন আমাদের কাছে প্রশ্ন একটাই, গুন্ডামি কেন? একটা সরকারি অফিসে একেবারে ফুল টিম, দল বল নিয়ে সেখানে নেতা কাউন্সিলররা দফায় দফায় কোন হিসেবে, কোন গণতান্ত্রিক অধিকারে চড়াও হবে? কথায় কথায় রাস্তা অবরোধ হচ্ছে, ভাবতে পারেন পুরো স্ট্যান্ড রোড অবরুদ্ধ। আজকেই দেখছিলাম বাস থেকে প্রচুর মানুষকে হাঁটতে হচ্ছে, সরকারি অফিসে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।
বাইকে ভাঙচুর, বাহিনীর সঙ্গে হাতাহাতি, মাঝখান থেকে প্রতিদিন হেনস্থা হচ্ছেন কিন্তু সাধারণ মানুষ। তবু এই যাবতীয় প্রতিবাদের একটা অর্থ থাকতো যদি এখনো তালিকায় নাম ঢোকানো আর বাদ যাওয়ার দায়িত্ব ওই নির্বাচন কমিশনের হাতে থাকতো। এখন তো তাও নেই, পুরোটা আবার বলছি বিচার বিভাগের হাতে, এবং সেখানে কোনো বক্তব্য থাকলে আদালতে গিয়ে যুক্তি দিয়ে বলতে হবে। কলকাতার সিইও দফতর ঘেরাও করে, হামলা করে, প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিচ্ছু হচ্ছে না, নাকি পুরো বিষয়টা আসলে এসআইআর আটকাতে না পেরে বারবার কোর্টে ধাক্কা খাওয়ার পর একটা লোক দেখানো বিক্ষোভ? আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কি বলে? আমি এইটা বলবো যে 1952 সাল থেকে দেশে নির্বাচন হচ্ছে। এইবারের নির্বাচনে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটা দেশ জুড়ে এটা সমালোচনা হয়েছে, এবং নির্বাচন কমিশন যে ফেভারিজম করছে, পার্সিয়ালিটি করছে, এটা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই কথা মানতে নারাজ। কালকেই এই নিয়ে অনুষ্ঠান করেছি, স্পষ্ট ভাষায় বলছেন। আপনি সুপ্রিম কোর্টের আজকের ভার্ডিক্টটা কি আছে আপনি বলবেন। আর কালকে হাইকোর্টের ভার্ডিক্টে বলা হচ্ছে যে এই ব্যবস্থাগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন করছে, এটা আমাদের ধরে নিতে হবে। মানে 3 মিনিটের মধ্যে আপনার সময়টা গেল, আমি এবারে একটু বলি। আমি একটু আপনাকে বলছি যে এবারের মতো আপনি দেখিয়ে দিন, ভারতবর্ষের এসআইআর করতে গিয়ে পশ্চিমবাংলায় 2-3 বছরের কাজটা 2-3 মাসে করতে গিয়ে এই অক্সিজেনের নল নাকে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্ট্রেচারে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্বামীকে তাকে তার বউ মারা গেছে, তার কন্যা মারা গেছে, মর্গে ডেড বডি নিয়ে হিয়ারিং সেন্টারে যাওয়া, এগুলো যদি অমানবিক না হয়ে থাকে, 200 জন মানুষের মৃত্যু হলো, আত্মহত্যা করলো, সুইসাইডিয়াল নোট রেখে গেল, এগুলো যদি অমানবিক হয়ে না থাকে, তাহলে নির্বাচন ঘোষণা হলো রাত্রিবেলায়, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তো পরের দিন কলকাতা পুলিশের কমিশনার, এতগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেল। নির্বাচন কমিশন যদি এরপরেও কেউ বলে যে না ফেভারিজম করছে না, পার্সিয়ালিটি করছে না। আপনি এই যে বদলির কথাটা বললেন না, কালকেই হাইকোর্ট বলে দিয়েছে যে একেবারে আইনসম্মতভাবে হয়েছে। 1 কোটি আপনারা কোর্টের অনেক সময় নষ্ট করেছেন। কালকে 2টো মামলা শটান খারিজ করে দিয়েছেন, শুধু খারিজ করেননি, 35 পাতার একটা জাজমেন্টে আপনার সমস্ত কথার উত্তর দিয়ে দিয়েছে। মানে 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে চলে গেল, তারপরে এতগুলো লোকের নাম বাদ গেল, এবং এই অ্যাডজুডিকেশনের যেটা করতে গিয়ে সেখানে করতে গিয়ে এত লোকের নাম আবার বাদ যাচ্ছে। টোটাল আপনারা দেখাচ্ছেন 90 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, যে 90 লক্ষ ভোটার 2024 সালে এন্টাইটেল ছিল, ভোট দেওয়ার তারা অধিকারী ছিল। বোনাফাইড ভোটারদেরকে নির্বাচন কমিশন বাদ দিচ্ছে। 58 লাখ হচ্ছে পার্মানেন্টলি শিফটেড এবং মরে যাওয়া ভোটার, তাদের ফিরিয়ে আনবেন কি করে আপনি? অথবা ডুপ্লিকেট আপনি যেগুলো বলছেন না, মৃত যাদের দেখিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি র্যাম্পে হাঁটিয়ে যে তারা অনেকে জীবিত আছে। আজকে আমি আপনাকে কতগুলো নাম দিয়ে বলে যাচ্ছি যে যাদের অন্য রাজ্যে ভোট আছে, আবার এখানেও ফর্ম 6 করে ভোটে নাম ঢোকানো হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন কমিশন বিজেপির জ্ঞানেশ কুমার এর হয়ে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে, এবং এটা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে, আপনি এখানে বিজেপি ছাড়া নির্বাচন কমিশনকে ব্ল্যাঙ্ক সাপোর্ট করার আর কেউ করবে বলে আমার মনে হয় না। আপনি বলুন, পশ্চিম বাংলায় এত নির্বাচন আপনি দেখেছেন, 200 জন এসআইআর করতে গিয়ে মারা গেছে, এরকম ঘটনা কি দেখতে পেয়েছেন? আপনি তো আরেকটা এসআইআর নাম বলেন 2002 সালে, সেখানে কি 200 জনের মৃত্যু হয়েছিল, এইভাবে মৃত্যুর মিছিল হয়েছিল, 1,36,00,000 লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখেছিল। এটা কি হতে পারে যে যারা বোনাফাইড ভোটার তাদের নাম বাদ যাবে আর প্রতিবাদ করবে না? শুধু তো তৃণমূল একা প্রতিবাদ করছে না, এক্ষুনি দেখাচ্ছিলেন এসইউসিআই প্রতিবাদ করছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে যে সমর্থন দরকার। মহিলা ভোটারদেরকে টার্গেট করে আপনাদের কাগজে লিখেছে 8 লক্ষ মহিলা ভোটার বাদ গেছে। আজকে সংখ্যালঘুদেরকে টার্গেট করে নাম বাদ দিচ্ছে, মহিলা ভোটারদের টার্গেট করে নাম বাদ দিচ্ছে। একটা বিধানসভা আমি বলছি আপনাকে, সুজাপুরে
আমি সব মেনে নিতে পারতাম বৈশানাথদা, যদি এই একটা অভিযোগ কোর্টে আপনারা প্রমাণ করতে পারতেন। মানে তাহলে নির্বাচনটা কোর্টে গিয়ে কোর্টের একটা অংশ, আপনি নিজে পেশায় আইনজীবী। সুজাপুরে আমি এটা বলছি 1,23,000 সুজাপুরের লোককে এডজুডিকেশনে ফেলা হয়েছে কিনা, বেটিয়াপুরুষ বিধানসভায় 77,000 লোককে এডজুডিকেশনে ফেলা হয়েছে। এটা কি করছে নির্বাচন কমিশন? এটা তো একতরফাভাবে বিজেপির কথাই চলছে। এরা একটা সম্প্রদায়কে আঘাত করছে, মহিলা ভোটারদের, নারী বিদ্বেষী একটা দল, বাংলা বিরোধী একটা দল, বাঙালি বিরোধী একটা দল। দাদা এই যে অ্যাডজুডিকেশন বললেন না, এটা তো এখন জুডিশিয়াল অফিসাররা করছেন, তারাও কি আপনি বলছেন বিজেপির কথাই চলছে? অ্যাডজুডিকেশনে তো বাধ্য করে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে তাদেরকে ফেলে দেওয়া হলো। এটা তো এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বলেই তো 701 জন জুডিশিয়াল অফিসার এই স্টেটে দিনরাত এক করে কাজ করছেন। আপনার থিওরি যদি সত্যি হয়, তারাও বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন বলছেন। বলছি আমি জানতে চাই, বিধানসভায় দাঁড়িয়ে এখানে আজকে আলোচনা হচ্ছে, এই বিধানসভার অ্যাডজুডিকেশনে কাদের নামটা স্যাংশন হয়েছে আর কাদেরটা হয়নি এখনো পর্যন্ত ওয়েবসাইটে নেই। নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, কসবা বিধানসভায় আপনারা এই ফ্লোরে দাঁড়িয়ে বলে গেলাম, আজ পর্যন্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না যে কজনের নাম এই অ্যাডজুডিকেশনে স্যাংশন হয়েছে, পারমিশন পেয়েছে তারা, আর পায়নি। আমি সব বুঝলাম, কিন্তু আপনি স্টুডিওতে না বলে কোর্টে এগুলো বলছেন না কেন? কোর্টে দেখাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ভারতবর্ষে তো আর কেউ যায়নি। মমতা ব্যানার্জি তো নির্বাচক, যাদের নির্বাচকদের নাম মামলা করার ক্ষেত্রে ট্যাক্সপেয়ারদের কোটি কোটি টাকা আপনারা মামলা করছেন, কিন্তু আইনজীবীরা কোর্টকে কনভিন্স করতে পারছেন না। নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি নাম বাদ দেওয়া থাকে আর সেটাকে যদি গ্লোরিফাই এনকারেজ করা হয়, তাহলে এই দেশের বৈধ ভোটারের নাম বাদ গেলে এটা মেনে নেওয়াটা তৃণমূল কংগ্রেসের। তাহলে আইনজীবী বৈশানাথ চট্টোপাধ্যায় বলছেন কোর্ট এটাকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এনকারেজ করছে নাম বাদ দেওয়াকে। মারাত্মক অভিযোগ। কিন্তু আমি আপনাকে বলছি, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছি, এরা নাম কাটতেছে অন্যায়ভাবে, বোনাফাইড ভোটারদের, এলিজিবল ভোটারদের নাম কাটা হয়েছে। আমি বিধানসভা ধরে সংখ্যা ধরে আপনাকে বলেছি যে এত সংখ্যা, এত হাজার, এত লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি বলছি, আমায় বললে তো হবে না, কোর্টকে বলতে হবে। এবং এই গোটা প্রক্রিয়া, আবার বলছি, বল কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে, কলকাতা হাইকোর্টে। একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কলকাতা হাইকোর্ট নজরদারি করছে, ছবিটা খুব পরিষ্কার। কিন্তু আমার বেসিক প্রশ্নটা, আমি পরবর্তী বক্তা কেয়া ঘোষকে পোডিয়ামে যেতে বলবো, বেসিক প্রশ্নটা গুন্ডামি নিয়ে। এবং সেই গুন্ডামি কিন্তু, আবার বলছি, এক্ষেত্রেও এক হাতে তালি বাজেনি। দেখুন, কেউ কেউ উৎসাহিত হতেই পারেন যে গুন্ডামিতে শাসক তৃণমূলের সঙ্গে একেবারে সমানে সমানে টক্কর দিতে বিরোধী বিজেপিও এখন তৈরি আছে। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, হিংসা, রক্তপাত আর সাধারণ মানুষের হেনস্থা তাতে বাড়ছে বই, কমছে না। গতকাল ওই সিইও দফতরের বাইরে দফায় দফায় সন্তোষ পাঠকের বাহিনী যা করেছে, যতগুলো বাইক ভেঙেছে, সেটাও কিন্তু নিখাত গুন্ডামি। কাঁটা দিয়ে কাঁটা তোলার তত্ত্বে কেউ খুশি হতেই পারেন, কিন্তু যে মহৎ ইস্যুতে কাল গোটা দিন পরিস্থিতি উত্তাল হলো, এই শোতেই গতকাল বলেছি সেটা সম্পূর্ণ একটা নন ইস্যু। এমন নন ইস্যু যে আজকে সুপ্রিম কোর্টে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুটা তোলেন, তখন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ফর্ম 6, এতবার উচ্চারণ হলো শব্দবন্ধটা, এই নতুন ভোটার ইনক্লুড করার ফর্ম 6 জমা দেয়া নিয়ে কোনো অভিযোগ শুনতে চাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একজন ব্যক্তি নাকি 30,000 ফর্ম 6 জমা দিতে এসেছিলেন। মাননীয় প্রধান বিচারপতি বলেন, আমি কোট আনকোট বলছি, this is absolutely not unusual, it happened in every state. স্বয়ং প্রধান বিচারপতি, যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা সকর্ণে সেটা শুনেছেন, সচক্ষে সেটা দেখেছেন। সুতরাং আমার পরের বক্তা কেয়া ঘোষ মানবে কিনা জানি না, কিন্তু সিইও অফিসের সামনে শাসক বিরোধী যদি এইভাবে রাস্তায় মারামারিতে জড়ায়, তাহলে 2.5 লক্ষ কেন 10 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এনেও পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করা যাবে না। কেয়া, সবার আগে সুমন, আমি ওই বাংলা বিরোধী সব বলছিলেন না, তো আমি এই ছবিটা দেখিয়ে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার গুজরাটি প্রেম আমি একটু দেখিয়ে দিলাম, এটা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। যে বাংলা বিরোধী কী সব বলে না ভারতীয় জনতা পার্টিকে, আপনি নেই রাজ্যে নৈরাজ্য দেখছেন। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা একদম পাতি বাংলা ভাষায় বলে এটাকে গুন্ডামি। এবং এই গুন্ডামির অনুপ্রেরণা যিনি, যার অনুপ্রেরণা ছাড়া একটা পশ্চিমবঙ্গে একটা বাথরুম মানে শৌচাগারের উদ্বোধন হয় না, অনুপ্রেরণা দায়ী তিনি।
মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট উস্কানির জন্য এই গুন্ডামি চলছে নির্বাচন কমিশনের সন্তোষ বাইরে। পাঠকের অনুপ্রেরণা আমি কোথা থেকে এসেছে? বলছি আমি আসছি, সব ইস্যুতে আসছি। প্রথম কথা হচ্ছে, আমরা বলছি যে আপনার মনে আছে এই সচিন সিং, এটা তো আজকে ঘটনা দেখলাম, সমরেশ চক্রবর্তীর কথা মনে আছে? সে দুর্বৃত্ত বিধাননগর পৌরসভার কাউন্সিলর, একজন প্রমোটারকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। এইটা হচ্ছে গুন্ডামি। এই গুন্ডামি চলছে পশ্চিমবঙ্গে গত 1.5 দশক ধরে। বাংলার মানুষ দেখছেন, যারা বাংলা বাঙালি নিয়ে তো কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলছি। বিজেপির পাল্টা গুন্ডামি বলছি আমি, সেটা তো আসবো। আপনার সব প্রশ্নের আমি উত্তর দিয়েই তবেই আমি যাবো সুমন। আচ্ছা, কালকে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, একটা নতুন শব্দ পেলাম আমরা। বিএলও হচ্ছেন তৃণমূল অনুপ্রাণিত বিএলও। মহিদুল ইসলাম, তিনি গতকাল একটি চ্যানেলে ছিলাম, তিনি বলছেন আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করলো তার নেতাটাকে, এবং সেই নেতার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হবে। এবং নির্বাচন কমিশন এই মহিদুল ইসলাম এবং যারা ওই তৃণমূলপন্থী বিএলও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যে তারা যতগুলো ফর্ম ফিল আপ করেছে, যতগুলো ফর্ম জমা দিয়েছে, সবগুলো ফর্ম আবার নতুন করে দেখা হোক। কারণ এই যে অ্যাডজুডিকেশন বলা হচ্ছে, এই যে ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। আজকেই আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিভিন্ন জায়গায় মতুয়াদের, যারা রয়েছেন হিন্দুদের, বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে এই ডিসক্রিপেন্সি তৈরি করা হয়েছে, যাতে তাদের মনে বিতৃষ্ণা, বিরক্তি, বিরূপ একটা ভাব আসে। এই কথা এই ঘন্টাখানেকে আমি আগেও বলেছি, আবারও বলে যাচ্ছি। আচ্ছা, আরও কিছু তথ্য দিচ্ছি। দেখো, 2016 সাল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস 68,776 জন পুরুষ, 70,357 জন মহিলা, তারা ফর্ম 6 জমা দিয়েছিলেন। 2000 সালটা হচ্ছে 26। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও আপত্তি জানাননি, তাহলে এখন 30,000-এ তা আপত্তি কেন? আর ফর্ম 6 বা ফর্ম 7 জমা দেওয়ার অধিকার রয়েছে, ফর্ম 6 জমা দিতে আপত্তি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলছেন আমি যোগ্য ভোটারদের একজনও যোগ্য ভোটার বাদ গেল যাক আমি চাই না। আসলে তিনি চাইছেন অযোগ্য ভোটার থাকুক আর যোগ্য ভোটার বাদ যাক। সেই খেলাটাই সম্ভবত যারা ট্রাইব্যুনালে যারা বিচারপতিগণ রয়েছেন তারা বার করছেন। কিন্তু আমি বলছি, দুটো বস্তা ভর্তি ফর্ম 6 কেন সিইও অফিসে আসবে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এটা হচ্ছে ডিএম অফিস থেকে, এখানে তো সেন্ট্রাল অফিসের অর্থাৎ কেন্দ্রীয় সিইও দপ্তরের কোনো ভূমিকাই নেই, সেখানে আসবে কেন? দেখুন, আমি আপনাকে এটার উত্তর দিয়ে দিচ্ছি। যারা ফর্ম 6 যদি ব্যক্তি হিসেবে ফর্ম 6 বা ফর্ম 7, যারা সাধারণ মানুষ, তারা যদি জমা দিতে যান, তাদের উপর কি অত্যাচার হচ্ছে, কিভাবে তাদেরকে ঘোরানো হচ্ছে, এই তথ্যটা আপনাদের সাংবাদিকরা আপনারা দেখিয়েছেন। সাধারণ মানুষ বস্তা ভর্তি করে 5,000 ফর্ম 6 নিয়ে যাবেন না। আমি উদাহরণ দিচ্ছি। মানবিকতার কথা বললেন বৈশানরদা, মাফ করবেন, বৈশানরদা। মানবিক, আমি দেখলাম গত 1.5 দশকে প্রায় 136 জন আলু চাষি আত্মহত্যা করেছেন। একবারও মানবিক সরকার, মানবিক মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু বলেছেন? তিনি বলেছেন চন্দ্রকোনায় আলু নিয়ে সমস্যা হয়েছে, সারা রাজ্যে আলু নিয়ে সমস্যা হয়েছে আপনাদের অদূরদর্শিতা এবং অপদার্থতার ফলে, একবারও বলেননি। আনন্দপুরের আগুন, মমতা ব্যানার্জি ভুলে গেছেন? একবারও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গেছেন? যাননি। 40 জন জ্যান্ত মানুষ পুড়ে মারা গেছে, এরা মানবিকের কথা বলে? আচ্ছা, এবারে চলে আসি লজিক্যাল। কোন লজিকে আপনি বলুন তো যে একজন বাবার 369 জন সন্তান হয়? কোন লজিকে এই রাজ্যে 7-7টা ধৃতরাষ্ট্র পাওয়া যায়? এই লজিকগুলো আমাকে বলুন, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হচ্ছে বলা হবে। আর শেষে একটা কথা বলতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে আমাদের বেস বনাফাইড ভোটার, এদের বনাফাইড ভোটার কারা জানেন তো? মৃত ভোটার। ওই বললেন নাকি র্যাম্পে হাঁটিয়েছেন। আমার খুব অনুরোধ বৈশানরদার কাছে বা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে, পারলে দ্বিজেন মুখোপাধ্যায়, যারা মৃত, যাদেরকে ভোটের দিন জ্যান্ত করেন, বা আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের বাবা মাকে যাদের ভোটের দিন জ্যান্ত করিয়ে ভোট দেওয়া করিয়েছিলেন, সেইটা একবার করিয়ে দেখান না। তাহলে অন্তত যাদের এরকম পিতৃপুরুষ যারা নেই, ভোটের দিন দেখা হতে পারে, তাদের বোনাফাইড ভোটার বলে অন্তত আমরা জানতে পারবো। নমস্কার। বৈশাখ চট্টোপাধ্যায়, আমি একটা চ্যালেঞ্জ করলাম বিজেপি পার্টিকে যে ওরা বলুক যে ডেড ভোটার আর যে লেফট ভোটারের ওরা কথা বলছে, যারা ভোট কাস্ট করেছে, যেটা সায়েন্টিফিক রিগিং সিপিএম এর আমলে বেরিয়েছিল একটা সংবাদপত্রে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে ধারাবাহিকভাবে এরকম কোনো চ্যালেঞ্জ করলাম, ওরা বার করুক। একটা মিথ্যের পর মিথ্যে 1 কোটি 36 লক্ষ। আরে ভাই, আপনি তো আপনার কথা বলছেন, 1 কোটি 36 লক্ষের নাম নিজে বলেছেন।
আমি দুজনের মধ্যে একটা ফিগার না দিলে দুজনে থামবে না। এই যে 58 লক্ষ বাদ গেল, তার ভেতরে মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি, এই ভোটারদের মিলিয়ে সংখ্যাটা কিন্তু 58 লক্ষ। আমি বলছি নির্বাচন কমিশনের সূত্র, পাশাপাশি অবশ্য রোহিঙ্গা কত শতাংশ নির্বাচন কমিশনও বলেনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বলেনি। আমি এইখান থেকে আমার পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে আজকে বিধান ভবনে অর্থাৎ প্রদেশ কংগ্রেস দফতরে ঠিক কি হলো, কতটা হিংস্র হলো পরিস্থিতি দেখাবো। এই রোহন মিত্রা, শুভঙ্কর সরকার এরা মাল খেয়ে বালিগঞ্জের টিকিট বিক্রি করেছে। আমি কংগ্রেস কর্মী, আমাকে লাথ দিয়ে মেরেছে। এই শুভঙ্কর সরকারের লোক গুন্ডা পাঠিয়েছে। 20 বছর পর পশ্চিমবঙ্গে একা লড়ছে কংগ্রেস। সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর সেই প্রার্থী নিয়ে এই কোন্দল চরমে। বিক্ষোভ, তর্কাতর্কি, হাতাহাতি থেকে সংঘর্ষ, মাথা ফাটল কংগ্রেস কর্মীর। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের একাংশ। আর এই ঘটনা ঘিরে বুধবার ধুমধুমার বাঁধল প্রদেশ কংগ্রেসের সদর দফতর কলকাতার বিধান ভবনে। এখানে বিক্ষোভ দেখাচ্ছিল যারা এখানে টিকিট পায়নি তারা, এবং প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে এই হচ্ছে ছবি। এখানে কংগ্রেসের যারা সমর্থক ছিল তাদের সাথে কার্যত হাতাহাতি, এবং এই মুহূর্তে এখানে পুরো মারামারি হচ্ছে কংগ্রেস কর্মীদের সঙ্গে। যারা টিকিট পায়নি, বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী, তাদের রীতিমতন হাতাহাতি। এই লড়াই তীব্র হবে। এই রোহন মিত্রা, শুভঙ্কর সরকার এরা মাল খেয়ে বালিগঞ্জের টিকিট বিক্রি করেছে। আমরা নিজেই প্রতিবাদ করব। আমরা এইখানে বসে থাকবো, দেখি আমাদের উপরে গুলি চালাও, লাঠি চালাও, আমরা কিন্তু যাব না, মরে গেলেও যাব না। শুভঙ্কর দালাল টাকা খেয়ে এই প্রার্থী করছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর কেন্দ্রে রফিককে প্রার্থী করার দাবি তুলে এই দিন বিধান ভবনে ফ্লেক্স টাঙানো হয় জেলা কংগ্রেসের তরফে। তাতে লেখা হয় টিকিট চোর, গদি চোর। ফ্লেক্সে রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ছবি। অভিযোগ, এই দিন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মারধর করেন কংগ্রেস কর্মীরা। চেয়ার দিয়ে মারার পাশাপাশি চলে ধাক্কাধাক্কি, ঘুষি। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই পরিস্থিতি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধান ভবনে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল ফোর্স তারা পৌঁছে গেছেন প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে, এবং সেন্ট্রাল ফোর্স সঙ্গে পুলিশ বাহিনী, পুলিশের কর্তারা, তারা এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস দপ্তর পাহারা দিচ্ছেন। পোস্টার পড়েছে টিকিট চোর গদি ছোড় কংগ্রেস ভবনে, বলছে টাকা দিয়ে ওখানে টিকিট বিক্রি হচ্ছে। মানুষ বিচার করবেন যে এই কংগ্রেসকে একটা ভোটও দেবেন না, কেন কংগ্রেসকে ভোট দেবেন? আমাদের পার্টিতে এরকম ঘটনা ঘটলে আমরা বিচ্যুতি ইত্যাদি ইত্যাদি বলতাম, কিন্তু ওদের ওখানে এটাই নিয়ম, সুতরাং এটাই ওদের সংস্কৃতি। সুতরাং এই ধরনের জিনিস নিও নর্মাল নয়, নর্মাল কংগ্রেসের। ভোটের আগে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। কংগ্রেসের টাকা দিয়ে প্রার্থী নেওয়া হচ্ছে, তার মানে কংগ্রেসের টিকিটের প্রচন্ড ডিমান্ড। তাহলে এর থেকে বেশি আর পশ্চিমবাংলার কংগ্রেসের সম্পর্কে আপনাদের প্রত্যেকদিন তো খবর করা প্রয়োজন। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো বুধবারে মুর্শিদাবাদের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেস বলার কিছু নেই। এতদিন হয়ে গেল, এত মানুষের নাম বাদ গেল, দেয়াল লেখার আগে তোমার মনে করা উচিত ছিল। আমি অনেকবার বলেছিলাম চলো সবাই মিলে যাই ইলেকশন কমিশনে, কই যাওনি তো, একবার তো মানুষগুলো থেকে ফিরে যাওনি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢোকেন শুভঙ্কর সরকার। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও তুহিন অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ের দিক থেকে দেখলে লাস্ট পয় হলেও প্রার্থী অসন্তোষ, রক্তারক্তি, মারামারিতে, মাথা ফাটাফাটিতে কার্যত ফার্স্ট বয় হলো কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা বামফ্রন্ট তো দূরের কথা, এসইউসিআই, আইএসএফ, এমনকি হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ঈদের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা থাকলেও কংগ্রেস হাইকমান্ডের অনুমোদন পেতে পেতে তা নাকি দিনের পর দিন পিছিয়ে যায়। প্রার্থী তালিকা কিন্তু নাকি আগেই তৈরি ছিল। যখন প্রায় সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে, দেয়াল লিখন প্রায় শেষ করে ফেলেছে, তখন প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। আর তারপরেও প্রার্থী নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ, রক্তারক্তি।
দেখুন, টাকা দিয়ে বিধানসভা নির্বাচনে টিকিট বিক্রির অভিযোগে যে রক্তারক্তি কাণ্ডটা বিধান ভবনে হলো, এটা বলতেই হবে শুধু কংগ্রেস না, এর আগে একাধিক দলে এই অভিযোগ এবং এই অভিযোগে অশান্তি আমরা দেখেছি। কিন্তু আমার পরবর্তী বক্তা সুমন রায়চৌধুরী কি এরম একটা ভোট দেখাতে পারবে যেখানে এই টাকা দিয়ে টিকিট বিক্রির অভিযোগ ওঠেনি? কিন্তু এই অতি প্রাচীন অভিযোগে ফের নতুন করে রক্তারক্তি কি এটাও প্রমাণ করে যে এই বাজারেও কংগ্রেসের টিকিটের ব্যাপক চাহিদা আছে? সুমন কি বলে? না, কংগ্রেসের টিকিটের চাহিদা আছে এবং কিছু মানুষ টিকিট চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একটা 150 বছরের পুরনো রাজনৈতিক পরিবারে মতপার্থক্য থাকতেই পারে, তবে নিশ্চয়ই মতপার্থক্য প্রকাশ করার এটা পদ্ধতি নয়। তুমি একই কথা তাহলে তৃণমূল আর বিজেপি সম্পর্কেও বলছো যে তাদেরও টিকিটের চাহিদা আছে বলেই অশান্তি হয়? আমি সে কথা বলতে পারবো না কার কোথায় অশান্তি হয়, তবে এবিপি আনন্দ অনেকবার দেখিয়েছে কোন দলের অফিসে কতগুলো চেয়ার ভাঙচুর হয়েছে। দেবজিতের একটা আপনারা দেখাচ্ছিলেন ছোট্ট স্নিপেট, দেবজিৎ বলছিল আমাদের দলে এসব হয় না, প্রচুর হয়। কিন্তু আমি একটা কথা বলছি, যারা নিজের দলের নেতৃত্বের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলে, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের মতন একজন সজ্জন ব্যক্তির সম্বন্ধে কুরুচিকর পোস্টার বানায়, ফ্লেক্স বানায়, তার ব্যক্তি সত্তা নিয়ে প্রশ্ন তোলে, আমার মনে হয় তাদের আরেকবার ভাবা উচিত ছিল। দেখুন, টিকিট পাওয়া না পাওয়া সেটা পরের কথা। আমিও তো দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকার পরেই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছি। হয়তো কখনো আমারও ইচ্ছা হয়েছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু দল মনে করেননি যে একে দিয়ে দল ব্যবস্থা নেবে, কারণ যারা বিক্ষোভ দেখিয়েছে, আজকেও দেখিয়েছি, তারা একেবারে নেতার নামে ফ্লেক্স প্রিন্ট করে নিয়ে এসেছিল। আমি একটা কথা আপনাকে বলি, দল কি ব্যবস্থা নেবে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কি ব্যবস্থা নেবে, সেটা সর্বোচ্চ নেতৃত্বের বিষয়। একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে এটুকু আমি বলতে পারি, এটা কোনো পদ্ধতি হতে পারে না। একটা বড় সংসারে বিভেদ থাকবে, মতপার্থক্য থাকবে, সেটা থাকতেই পারে, কিন্তু তার পদ্ধতি আছে। আজকে যেভাবে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে কিছু মানুষ আক্রমণ করলেন, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, এই কথাগুলো তারা এসে দেখা করে বলতে পারতেন। শুভঙ্কর সরকার বিগত 15 থেকে 20 বছর মধ্যে প্রথম প্রদেশ কংগ্রেস সভাপতি, যার চেম্বারের দরজা সবার জন্য খোলা থাকে। একটা অঞ্চলের কর্মী থেকে একটা ব্লকের কর্মী, একটি ব্লকের কর্মীর থেকে একটি জেলার নেতা, সবার জন্য দরজা খোলা থাকে, কোনো স্লিপ দিতে হয় না, উনি বেল বাজালে ভিতরে ঢুকবো এরকম কোনো সিস্টেম নেই। সেই জায়গায় যদি এরকম ধরনের ঘটনা, আমার দুটো কৌতূহলী প্রশ্ন আছে। আমি তাদের আবেগকে আক্রমণ করছি না, আবেগ না, কিন্তু আমি বলছি পদ্ধতিটা ঠিক। দুটো প্রশ্ন, এক হচ্ছে কেরল কংগ্রেসে কিন্তু অনেক রাজনৈতিকভাবে পোক্ত জায়গায় থাকা সত্ত্বেও এই বছর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। আর দুই হচ্ছে, এটা কৌতূহলের প্রশ্ন, যে মানিকতলার প্রার্থী সুমন রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন থাকবে যে দল একজন প্রার্থীকে কতটা ফান্ড দেয়, যে জন্য এই ডিমান্ডটা তৈরি হতে পারে। না, আপনারা এটা অর্থের দিকে নিয়ে চলে গেলে কি করে হবে? এটা কি যে রাজনৈতিক ক্ষমতার দিকে রাখবো? না, জানতে চাইছি, সবার কাছে জানতে চাই আমি। ফান্ড দেয় তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, লুকোতে হয়, বস্তা নিয়ে কোথায় রাখবো ঠিক নেই। কংগ্রেস ফান্ড দেয় বলে মারামারি নয়, এটা আবেগ। আর একটা জিনিস তো আসলে 1000 বছর আগে শঙ্করাচার্য বলে গেছেন তো, অর্থই অনর্থের মূল। ঠিক আছে, 1000 বছর আগে তো বলেছে, এখন এই মানুষটা কি বলছে সেটা একটু শুনুন না। এখন মানুষ তো বুঝে গেছে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে। শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সুপ্রিম কোর্টে গেছে, যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে তখন বাংলার মানুষ হাসেন। আর বাংলার মানুষ হাসা মানেই তারা তো একটা বিকল্প অসাম্প্রদায়িক শক্তির খোঁজ করেন। সেই একটা আবেগ তো রয়েছে কংগ্রেস কর্মীদের মধ্যে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো পাননি, কিন্তু এই পদ্ধতিকে কোনো রাজনৈতিক দলের সমর্থন করা উচিত না, আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে করি না। আজকে যে প্রশ্ন তোলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য। আমি মনে করি না তারা একজন শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কর্মী। এটা যদি অন্য কোনো দলের কেউ করতো আমি একই কথা বলতাম। আর একটা কথা না উত্তর দিয়ে আমি পাচ্ছি না, আপনি
বৈশানর চট্টোপাধ্যায় বক্তব্য শেষ করার আগে একটা সুন্দর কথা বললেন, এসআইআর না আটকাতে পেরে। আমি আপনার মুখের এই 4টে শব্দ সিলেক্ট করছি। উনি কোনটা আটকাতে পেরেছেন বা কোনটা আটকাতে চেয়েছেন? সিএ, এনআরসি, ছি ছি, পশ্চিমবঙ্গের মাটিতে অনেক কিছু হয়ে গেছে, উনি তো আটকাতে চাননি। উনি কি বলেছিলেন? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড হতে দেব না। ইমপ্লিমেন্টেড হতে দিয়েছেন এবং বলেছেন যারা এই আন্দোলন করবে তারা দিল্লিতে গিয়ে করো, বাংলার মাটিতে করলে আমার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারবে, আমার চেয়ে বড় শত্রু আর কেউ হবে না। তারপরে উনি কি বললেন? বাংলার মাটিতে আমি এসআইআর হতে দেব না। তারপরে কি হয়ে গেল? ডেটা এন্ট্রি অপারেটর ভার্সেস লড়াইটা হয়ে গেল। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়, সুমন আমি মনে করি যে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন যে এই এসআইআর নিয়ে আমি সবাইকে ডাকলাম, কংগ্রেসকেও ডাকলাম, এলো না। এই ক্ষোভ আবার মিথ্যা কথা। খারাপ লাগে একজন মহিলা তো তার সম্বন্ধে বলতে। একাধিকবার রাজ্য কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার বলেছেন আপনি সর্বদলীয় বৈঠক ডাকুন, আপনি রাজ্যের মুখ্য প্রশাসক, যৌথভাবে আমরা হয় আদালতে যাব, আমরা যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে যাব। কিন্তু তা সত্ত্বেও আজকে মঞ্চ থেকে উনি আবার সেই মিথ্যে কথা বললেন। কতগুলো স্নিপেট আর ক্লিপিংস আপনি দেখতে চান সুমন চট্টোপাধ্যায়? সব সময় বলে যান। আজ আমি একটা কথা বলি, এই যে এত চেঁচাচ্ছে এদের কটায় জমানত থাকবে বলুন তো? এই যে বললো না যে এখন পশ্চিমবঙ্গে এই এত লোকের নাম কেটে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি, এখন এখানে ভোট জামানত এই হচ্ছে তৃণমূল। ভোট রবি তৃণমূল, ভোট রবি তৃণমূল, ভোট রবি তৃণমূল, মানুষের নাম কাটা যাচ্ছে, মমতা ব্যানার্জি তৃণমূল ভোট ভোট করছে, ভোট ভোট আরে মানুষের ভোট কেটে আপনি কি করছে? ভোট চাইতে যাচ্ছে, ভোট করবে, মানুষের দাম কাটা যাচ্ছে। এত তর্ক বিতর্ক এসআইআর নিয়ে 2025-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখাবো। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। বৈষ্ণবদা নামও কেটে গেল, বাতিল করা গেল নাই। একমাত্র লড়াই রাস্তায় করেছে তৃণমূল, পার্লামেন্টে করেছে তৃণমূল, নির্বাচন কমিশনে গেছে তৃণমূল এবং সুপ্রিম কোর্টেও গেছে তৃণমূল। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি করেছে বলে আজ উঠে নামগুলো দেখেছে। আমি সিপিএম এবং হ্যাঁ বলছি এই একটা খুব ইন্টারেস্টিং কথা এখানে উঠে আসলো যে সত্যি কংগ্রেস মানে 20 বছর আগে কংগ্রেস এককভাবে লড়াই করেছিল। 2006 সালে লাস্ট কংগ্রেস সবগুলো আসনে বিধানসভায় লড়াই করেছিল। 20 বছর পরে কংগ্রেস, 20 বছর না মানে 2006, 20 বছর পরে এবার লড়াই করছে প্রত্যেকটা আসনে। দেখুন মানে একটা আমি ফ্যাক্টর আপনাকে বলছি যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কিন্তু কংগ্রেসের ভূমিকা কিন্তু লোকসভা নির্বাচনে যেটা হয়ে গেল 24 সালে আমরা দেখতে পেয়েছি। 11টা আসনে, বিধানসভা আসনে কংগ্রেস শুধু এগিয়ে ছিল তা নয়, গড়ে প্রায় 27% মতন ভোট পেয়েছিল। ফলে এই কংগ্রেস যে একটা মানে অ্যাটলিস্ট মানে শূন্য থেকে একটা ইমার্জেন্সি একটা অন্তত পক্ষে 3টে জেলাতে, সেটা কিন্তু ভোটের ফলাফল 24 বলছে। 11টা আসনে কংগ্রেস এগিয়েছিল, 27% আজকে মাথা ফাটলো, অর্থাৎ যে কর্মী রক্ত ঝরালেন তার রক্তের মানে ভোটের দিকেও মূল্য আছে। এটা মনে করা হচ্ছে বিশেষ করে মালদার ক্ষেত্রে, মালদার একাধিক আসনে কংগ্রেস যদি বিধানসভায় সদস্য পাঠায় অবাক হওয়ার কিছু নেই। একদম। আমি এখান থেকে পরবর্তী বক্তা সব্যসাচীর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো যে এই এতবার কেন্দ্রীয় বাহিনীর কথা হলো না, কেন্দ্রীয় বাহিনীর যে ছবিটা সেটা হচ্ছে সিউড়ির যিনি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় একেবারে সরাসরি তার সঙ্গে বাদানুবাদ মানে কার্যত তার তিরস্কারের মুখে কেন্দ্রীয় বাহিনী। দেখুন
পুলিশ প্রশাসন এখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী আসছে এবারের ভোটে। জেলায় জেলায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে কখনো কেন্দ্রীয় বাহিনীকে আঙুল উঁচিয়ে শাসানি, কখনো পুলিশকে ঘিরে স্লোগান। রীতিমতো ধমক। বুধবার এভাবেই কখনো পুলিশ তো কখনো কেন্দ্রীয় বাহিনীর দিকে কার্যত তেড়ে গেলেন সিউড়ির হেভিওয়েট বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসির নির্দেশে 168 নম্বর বুথের বিজেপি সভাপতি উপেন দাস ও 171 নম্বর বুথের সভাপতি গোপাল দাসকে হুমকি দিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ পেয়ে বুধবার সিউড়ি রবীন্দ্রপল্লীতে রুটমার্চ করার সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আমার বুথ সভাপতি ভোট করবে না? এই জিনিস এখানে চলবে না। নিজেদের বাবা কাকার পৈতৃক সম্পত্তি ভাবছে কেন্দ্রীয় বাহিনীকে, নইলে কোনো বিজেপি ক্যান্ডিডেট এটা বলতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খেয়ে নেবো? তুই কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? কে কেন্দ্রীয় বাহিনীর চাকরি খাওয়ার? তোদের উচিত আগে কেন্দ্রীয় বাহিনীর জুতো পালিশ করা। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নড়া ক্ষমতা নেই। ফোনে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলায় ব্যস্ত সিআরপিএফ জওয়ান। অভিযুক্ত 3 জওয়ানকে সাসপেন্ড করা হয়। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ইফতারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। সেই 7 জওয়ানকে ইতিমধ্যেই অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই প্রতিবেদনটার আগে ঠিক যে নাম বাদ যাওয়ার হিসেবটা এই স্টুডিওতে তর্কের মাধ্যমে উঠে এসেছিল, সেই হিসেবটা অঙ্কে ঠিক কী দাঁড়াচ্ছে? নির্বাচন কমিশন সূত্রে দাবি যে এখনো পর্যন্ত এই বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে প্রায় 45% নাম বাদ গেছে। মনে রাখবেন, প্রথমে 40%, এখন মোটামুটি গড়ে সেটা দাঁড়িয়েছে 45%। যদি এইটাই আমরা ধরে নিই, তাহলে বিচারাধীন ভোটারদের মধ্যে প্রায় 27 লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ 60 লক্ষের 45%, 27 লক্ষ। আগেই চূড়ান্ত ভোটার তালিকায় 63 লক্ষের নাম বাদ গেছে। আপনাদের মনে থাকবে, প্রথমে বাদ গেছিল 58 লক্ষ, তারপরে আরও 5 লক্ষ। আর এখন যদি আরও 27 লক্ষের নাম বাদ যায়, তাহলে মোট প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে হ্যাঁ, যদি বাদ যাওয়ার হার আগাগোড়া 45%ই ধরি। দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক ছিল 60,62,000, আর 2024-এর লোকসভা ভোটে সেই ফারাকটা কমে এসে দাঁড়ালো 42,43,000-এ। আমার পরের বক্তা সব্যসাচী চট্টোপাধ্যায় বামপন্থী বলেই জিজ্ঞেস করব, 2002 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায়, তখন শেষ এসআইআরে শেষ পর্যন্ত বাদ গেছিল 28 লক্ষ, ড্রাফট লিস্টে ছিল 69 লক্ষ, সেটা চূড়ান্ত ভোটার তালিকায় এসে দাঁড়ায় 28 লক্ষ নাম বাদ যায়। এবারের সংখ্যাটা মোটামুটি 90 লক্ষ। এর ভেতর থেকে অবশ্য 1,80,000 নতুন ভোটারের সংখ্যা যদি আমি বাদ দিই, 1,80,000, তাহলে ওই মোটামুটি 88 লক্ষের কাছাকাছি দাঁড়াচ্ছে। অর্থাৎ 2002-এ এসআইআরে 3 গুণের বেশি নাম বাদ যেতে চলেছে। এই পরিস্থিতিতে সব্যসাচীর কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, অ্যাডভান্টেজ কার? দেখুন, অ্যাডভান্টেজ কার? এই সময়টায় অ্যাডভান্টেজের খোঁজ যারাই করতে যাবেন, তারা যে মানুষের কথা বলা রাজনৈতিক দল নন, সেটা পরিষ্কার হয়ে যাবে। অ্যাডভান্টেজের খোঁজ এই মানুষ যখন এতগুলি সংখ্যক মানুষ, যেখানে 27 লক্ষের কথা হচ্ছে, একজন দুজন নয়, বা আগেও যা বললেন, তার মানে লাস্ট এসআইআর এর তুলনায় 3 গুণেরও বেশি বেড়েছে। তার কারণ 28 লাখ থেকে 90 লাখ। এই যে তৃণমূল কংগ্রেসের আমলে প্রতি বছর যে সামারি রিভিশন যখন হয়েছে, সেই সময় দেখবেন আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বহু সময় সেফোলজির কাজ করে থাকেন, যে বুথ পিছু মৃত ভোটার, শিফটেড ভোটার, এর যে সংখ্যা,
এই চেঞ্জ কিন্তু বিভিন্ন সময় কিন্তু করা হয়নি। এই যে 58 লক্ষ যেটা প্রথমেই বাদ গেছে একদম, সেটা মৃত এবং মাল্টিপল এন্ট্রি নানা কারণে গেছে, সেগুলোকে আমরা এর মধ্যে ঢোকাবো বা আনট্রেসেবল, খুঁজে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে যেটা সবচাইতে জরুরি, এই 27 লক্ষ মানুষ যাদের নাম অ্যাডজুডিকেশনের পর বাদ গেল, তারা কি করবেন? আমরা দেখেছি একটা কমপ্লিকেটেড প্রসেস আপিলের জন্য হয়েছে, যে আপিলের প্রসেসে মানুষগুলোর পাশে থাকাটা খুব জরুরি এবং আমার মনে হয় এই কথাটা সবাই, অন্তত নির্বাচনী আইনের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত জরুরি হওয়া উচিত। আজকের স্টুডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করলাম, ভোট নিয়ে আলোচনা করলাম, জামানত নিয়ে আলোচনা করলাম, সব কিছু নিয়ে আলোচনা করলাম, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক হয়ে গেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছিলেন এসআইআর হোনে নেই দুঙ্গা, ওই দিনকেই স্পষ্ট হয়ে গেছিল উনি কি করতে যাবেন। উনি যখন বলেন না, তার মানে ধরে নিতে হবে উনি কোথাও একটা কনসেন্ট দিয়ে এসছেন। হ্যাঁ, এবং এটা আজকে বলে নয়, 2021-এ যখন থেকে ক্ষমতায় এসছেন, প্রথম আসার পর 2 মাস 3 মাসের মধ্যে প্রথম একটি কাজ হয়েছিল এই বাংলায়, সেটা হচ্ছে বাংলার সরকারের কনসেন্ট ছাড়াই আমাদের এই যে বিএসএফ এর জুরিসডিকশন, আমি জুরিসডিকশন বাড়াতে পারেন কি পারেন না এর মধ্যে যাচ্ছি না, কিন্তু 15 কিলোমিটারটা 50 কিলোমিটার হবে কিনা এই সিদ্ধান্তটা নেবার সময় একতরফা না নিয়ে, বাংলার সরকারের ওপিনিয়নটা না নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, বা ঠিক উল্টো দিকে গুজরাটে যেখানে ওই কোকেন পাওয়ার পরেও যে ঘটনাটা ঘটেছিল 50 কিলোমিটারটা কমিয়ে 15 কিলোমিটার করা হলো, যুক্তি নিয়ে ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারত। আমরা বাংলার সরকারকে কিন্তু সেইভাবে আওয়াজ তুলতে দেখলাম না, যেভাবে পাঞ্জাবের সরকার সংবিধানের 131 নম্বর যে অনুচ্ছেদ, যেখানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সকে রিজলভ করবার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার যে ক্ষমতা আছে, কারণ ডিফারেন্স থাকতেই পারে, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ডিফারেন্স থাকে। মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 50 কিলোমিটার নিয়ে বহুবার বলেছেন, মঞ্চে বলছেন, যেখানে যাবার কথা সেখানে যাচ্ছেন না। এসআইআর এর প্রশ্নে আজকে উনি বলেছেন, একটু আগে আপনি বললেন যে কংগ্রেসের সাথে আলোচনা, কংগ্রেসকে আমি ডাকলাম, গেল না, সবাইকে ডেকেছি। আপনি বলুন, আপনি যদি প্রথম থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ঘটনা, বাংলার রাজনৈতিক দল যারা আছেন প্রত্যেকেই এই প্রসেসটা স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে ওনার আলোচনা করা উচিত ছিল। বাংলার ইউনিফাইড ভয়েসকে দিল্লির কাছে, নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা উচিত ছিল। দেখুন, আসলে এই সমস্যার উৎসটা অন্য জায়গায়। আমরা আলোচনা করছিলাম শুরুর দিকে, কেন নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয় না, কেন নির্বাচন হলে এত ভায়োলেন্স হয়। দেখুন, টাকা আছে নির্বাচনে, নানা রকমের প্রভাব আছে, কিন্তু একটা প্রভাব গত কয়েক বছর ধরে, এ বছরটা তো খুবই রেলিভেন্ট এটা বলার জন্য। তার কারণ আপনি দেখবেন, এই প্রথম আমরা ভারতের নির্বাচন কমিশনারকে দেখলাম দেশের বিরোধী দল নেতার কোনো সাংবাদিক সম্মেলনের পাল্টা প্রেস কনফারেন্স করতে। আজকে ঠিক একই জিনিস ঘটছে। কাল রাত্রে কেন সবরাজি, তুমি কোনোদিন দেখেছো যে গোটা রাতে অশান্তি হয়েছে বা গুন্ডামি হয়েছে, পরের দিন আমি এফআইআর না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি? অদ্ভুত বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন, কলকাতা পুলিশের যে এফআইআর হয়েছে সেখানে বলা হচ্ছে আননোন, আর নির্বাচন কমিশনের ছবিতে বলা হচ্ছে নোন কাউন্সিলর, আইডেন্টিফাই করিয়েছেন। তার মানে কোনো জায়গায় কি আবার ওই সুধীর কুমার রাকেশ সিন্ড্রোম আসছে না? 2014 বিজেপি, আমরা কংগ্রেস, আমরা তো এটা অভ্যস্ত। আমি আজকে বৈষ্ণবদার প্রথম বক্তা ছিলেন, যখন উনি বলতে শুরু করছিলেন, আমার ওই 2014, 15, 16 এবং 13-র পঞ্চায়েত নির্বাচন, 18-র পঞ্চায়েত নির্বাচন মনে পড়ছিল, যে প্রতিবার নির্বাচন হতো, প্রথম দিন থেকেই ওই নমিনেশন দেওয়ার দিন থেকেই আমাদের যারা প্রার্থী থাকতেন বিরোধী দলে, তারা মার খেতেন, নমিনেশন দিতে পারতেন না, আমরা আদালতে গিয়ে দৌড়াতাম এবং আদালতে গিয়ে আমাদের চিৎকার চেঁচামেচি করতে হতো, মামলা করতে হতো। কিন্তু এই জায়গাটা, এই ভয়েসটা আজকে বৈশ্যানদ্দারা আজকে বলছেন, কিন্তু আপনি আচরি ধর্ম অপরের শিখাও। আপনি নির্বাচন কমিশনকে বলছেন নিরপেক্ষ হতে, নির্বাচন কমিশনকে জ্ঞান দিতে যাচ্ছেন। আজকে আপনার পশ্চিমবাংলার অবস্থা, আমি বলছি, আমি এমন একটা শহরে বাস করি যে শহরে 2018 থেকে নির্বাচন নেই, হাওড়া। কেন নেই ইত্যাদি ইত্যাদি পরের কথা। এই নিয়ে মামলা হয়েছে, সেই মামলায় পশ্চিমবঙ্গের যিনি নির্বাচন কমিশনার, তার পক্ষ থেকে যখন সাবমিট করা হচ্ছে, বলছে রাজ্য সরকার যেদিন বলবে সেদিনকে আমরা ভোট করিয়ে দেবো, নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই। 18, 19, 20, 21, 22, 23, 24 করে আজকে 26। পরের যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন, এই ভোট না করা এবং এটাকে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপর ঠেলে দেওয়া, এই সিচুয়েশন তো ছিল না 2013-য়। আপনাদের মনে আছে তৎকালীন নির্বাচন কমিশনার রাজ্যের মীরা পান্ডে, তিনি মামলা করেছিলেন এবং রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের যে সংঘাত, সেটা
মামলার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই একদম। মামলা গিয়েছিল এবং প্রত্যেকটা ইস্যুতে নির্বাচন মীরা পান্ডে কমিশনের পাশে primacy, দাঁড়িয়েছিলেন। সেটাকেই কিন্তু আফোল্ড করা হয়েছিল। বেশ। আজকে আসল বিষয়টা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে যে নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল, শুধু রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারও যেমনভাবে প্রাতিষ্ঠানিকভাবে তার একটা ক্ষয় হয়েছে, নির্বাচন কমিশনেরও একটা ভীষণভাবে ক্ষতি হয়ে গেছে এবং তারা সংবিধানের যে মূল নির্যাস নিয়ে কাজ করতে চাইতেন, যেখানে ইনক্লুসিভনেস, তাদের আরো বেশি করে ভোটারকে ইনক্লুড করার দরকার ছিল, কনফিডেন্স দেওয়ার দরকার ছিল। দেখুন গতকাল থেকে পরশু থেকে আমরা দেখেছি যে গ্রামে গ্রামে হাহাকার, কারণ তারা জানেন না। আপনি ডিজিটাইজেশনের কথা বলছেন, অ্যাপিল করতে বলছেন, অ্যাপিল করার জন্য ইন্টারনেট অ্যাক্সেস নেই, অ্যাপিল করার জন্য তাদের দেখিয়ে দেবার লোক নেই। এই সময়টাকে একজন বলছিলেন যে ফর্ম 6 অনলাইনে কেন করছেন না। আমি বলছি কটা গ্রামের মানুষ ফর্ম 6 অনলাইনে করে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন? একদম প্রথম পর্যায়ে যে এসআইআর এর ফর্ম ফিল আপ কটা মানুষ পশ্চিমবঙ্গের নিখুঁতভাবে করতে পেরেছেন? আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া যাব, কিন্তু তার আগে একবার শুধু একটা বিধিসম্মত সতর্কীকরণ, সেটা হচ্ছে 90 লক্ষ কমেছে। ও বলল এটা কমতে পারে, এইভাবে বলা ভালো, কারণ আমরা পুরো হিসেবটা করেছি 45% ধরে। এখনো পর্যন্ত কিন্তু যেহেতু পুরো প্রক্রিয়া শেষ হয়নি, একটা আন্দাজে আমরা এই সংখ্যাটায় আসছি। যদি আগাগোড়া 45% হয় তাহলে 90 লক্ষ হতে পারে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনি যে বললেন না যে এই প্রায় 27 লক্ষ লোকের নাম বাদ গেছে, এদের সবাইকে যদি তারা ট্রাইব্যুনালে যায়, সে ট্রাইব্যুনালটা তো গঠন হয়েছে, আজকে বলছে ট্রেনিং দেবে, কাল থেকে বসবে, লোকে অ্যাপ্লাই করবে, তাও কাল থেকে হবে কিনা আমার নিজের সংশয় আছে। এই যে জাতীয় নির্বাচন কমিশন যে বিজেপির কথাতে চলতে গিয়ে সাধারণ মানুষকে চূড়ান্ত ভোগান্তি করছে, চূড়ান্ত হয়রানি করছে, যেটা আপনারাও বারবার বলেছেন, আজকে কেন নির্বাচন কমিশনকে তার জবাবদিহি করা যাবে না? কেন আমরা জিজ্ঞাসা করতে পারবো না যে এত লোককে আপনি হয়রানির মধ্যে ফেলে দিলেন? আপনার যে মৌলিক দায়িত্ব ছিল। আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে এই যাদের ট্রাইব্যুনালে যাবেন তারা প্রত্যেকে হয়তো এবারে ভোট দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি, অধিকার তো সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হলো। এটার জন্য দায়ী কে? নির্বাচন। মমতা ব্যানার্জি তো বারবার বলেছেন যে নির্বাচন কমিশন চালনা করছে বিজেপি পার্টি অফিস থেকে, গণেশ কুমারকে বসানো হয়েছে বিজেপি পার্টি অফিস থেকে। আমি যাব, কিন্তু আমার বক্তব্য যে জুডিশিয়াল অফিসাররা তো করেছেন, তাদের বেছেছে কলকাতা হাইকোর্ট, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যাপারটা হচ্ছে অশ্বত্থামা হত ইতিগজের মতন, এরা সবকিছুই বলছে, কিন্তু এটা বলছেন না যে প্রথমে সুপ্রিম কোর্ট, পরবর্তীকালে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মতোই অক্ষরে অক্ষরে পালিত করা হচ্ছে। আর অন্য একটা বিষয় যে সব্যসাচীবাবু বললেন না যে আপনি আচুরি ধর্ম, দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, ভোট এসআইআর হচ্ছে কেরালামেও। সে কেরালামে আমরা দেখছি যে যখন 8,57,000 সম্ভবত প্রায় 9 লক্ষ বাদ গেছে, কই সেখানে তো অসুবিধা হয়নি। আমি তাদের সঙ্গে মতাদর্শের আমার তফাৎ থাকতে পারে, কিন্তু সেখানে অসুবিধা হয়নি। কিন্তু বাংলার সিপিএম আর কেরলের সিপিএম অন্যরকম, তারা ওখানে বলছেন হোক, এসআইআর নিজের মতন নিজের গতিতে হয়েছে, অসুবিধা হয়নি। পশ্চিমবঙ্গে এসে অসুবিধার কারণ এর উত্তর আমার মমতা ব্যানার্জি, এখন এদের জোট সঙ্গী দুজনের বলে দিয়েছিলেন 2005 সালে, বলেছিলেন যে 1 কোটি ভোটার, ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে বামেরা। তো সেই ব্যাপারে পশ্চিমবঙ্গতে ব্যথাটা সিপিএম এবং তৃণমূল দুজনের। উত্তরটা পাওয়া গেল 27 লক্ষ লোক যে এই যে আপনারা তো বলিয়েছেন, বলুন না এটা কি বলছে? কোন নির্বাচন করবে? আচ্ছা ওই নির্বাচন কমিশনের এজেন্ট না বিজেপি এজেন্ট? আপনি কার নম্বর ওয়ার্ড সমান, এই 44 নম্বর ওয়ার্ডে 25,000 ভোটার এটা ছিল, তার মধ্যে না বলতে দিতে হবে তো এখন প্রায় বাদ গেছে 12,000। 2024-এ টিএমসি এখানে লিড পেয়েছিল 7,875 ভোটে। বুঝতে পারছেন তো এদের অসুবিধাটা? তার আগে ফেসবুক, ইউটিউব, এক্স, ইন্স্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন দিই, তার উত্তরে কি বললেন? আমি দ্রুত একবার প্রশ্নে যাব। সিইও অফিসের সামনে দফায় দফায় সংঘাত, মাঝরাতে বৈঠক করলেন স্বয়ং সিপি এবং সিইও। ভোটের আগেই এই ছবি হলে ভোটটা আদৌ শান্তিপূর্ণ হবে তো? শান্তিপূর্ণ হবে এমনটা মনে করছেন 19% মানুষ, হবে না। পশ্চিমবঙ্গে এবারের ভোটও শান্তিপূর্ণ হবে না মনে করছেন 80%, 1% মানুষ বলতে চাননি। পরের প্রশ্ন।
সোমবারই বেরোচ্ছে প্রথম দফার ভোটের চূড়ান্ত তালিকা। নাম বাদ দিয়ে আরও অশান্ত হতে চলেছে রাজ্য রাজনীতি, আরও অশান্ত হতে চলেছে এমনটা মনে করছেন 60%। 38% মনে করছেন যে না, তা হবে না। 2% মানুষ বলতে চাননি। জোটের পর হুমায়ুনের সঙ্গে প্রথম সভা থেকে মমতা ও মোদীকে তীব্র আক্রমণ ওয়েসি। তৃণমূলের মুসলিম ভোটে আদৌ থাবা বসাতে পারবে হুমায়ুন আর মিমের এই জোট? থাবা বসাতে পারবে এমনটা মনে করছেন 28%। 70% মনে করছেন না, হুমায়ুন আর মিমের জোট তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে না, বলতে চাননি 2%। সরাসরি মন্তব্যে অমর ধর তিনি লিখছেন, শান্তিপূর্ণ ভোট যাদের পছন্দ নয় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, এখনই রক্ত ঝরছে, ভোটের সময়, ভোটের পরে কি হবে কে জানে। চঞ্চল চট্টোপাধ্যায় লিখছেন, পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে অশান্তি আঠার মতো লেগে থাকে, কেন কে জানে, অন্য রাজ্যে তো হয় না। সুতীর্থ বসাক লিখছেন, এত আগে কেন্দ্রীয় বাহিনী এনে কি লাভ হলো। স্বপন চৌধুরী লিখছেন, সিইও অফিসের বাইরে এরকম অশান্তি করার সাহস হয় কি করে। আমি এইখান থেকে, যেহেতু একেবারে সরাসরি কথা হলো এইবারের ভোট নিয়ে, আজকে বহুদিন পর এই রাজ্যের মানুষ আবার সেই নোটের বান্ডিল দেখলেন। তবে হ্যাঁ, সংখ্যাটা 50 কোটি না, সেই সময় বেগুনি নোট চলতো, এখন সেটা আর চলে না। এখানে 500 টাকার নোট, সমস্ত মিলিয়ে অঙ্কটা ইডি বলছে 1,20,00,000 নগদ উদ্ধার হলো সোনা পাপ্পু কাকুলিয়ার ঘটনায় মূল অভিযুক্ত সোনা পাপ্পুর বাড়ি থেকে। এবং এখানে একটা রাজনৈতিক টুইস্ট রয়েছে, তার কারণ শুভেন্দু অধিকারী অন ক্যামেরা দাবি করলেন যে সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাসবিহারীর প্রার্থী, তার সরাসরি যোগাযোগ আছে, ভোটে টাকা খরচ করার জন্য এই টাকা তৃণমূল রেখে দিয়েছিল। পাশাপাশি দেবাশিস কুমারের বক্তব্যও দেখাবো, যিনি বলছেন 4 মে রাসবিহারীর মানুষ এর জবাব দেবেন। দেখুন। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা। শুভেন্দুবাবু একজন দায়িত্বশীল নেতা, আমি আশা করব এটা প্রমাণ করে দেবেন। ভোটের আগে খাস কলকাতায় এবার উদ্ধার কোটি টাকা। দিনভর তল্লাশি চালিয়ে 1,20,00,000 টাকা নগদ উদ্ধার করলো ইডি। উদ্ধার হলো অস্ত্র, আর তাতেও এবার নাম জড়ালো সোনা পাপ্পুর। 2 মাস আগে কাকুলিয়া তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যার নাম ছিল, যদিও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার সোনা পাপ্পুর বাড়ি সহ মোট 10টি ঠিকানায় হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে চলে তল্লাশি। বালিগঞ্জের ফার্ম রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তার পারিবারিক সোনার দোকান, কাকুলিয়া রোডে সোনা পাপ্পুর সহযোগী রাহুল দাসের বাড়ির পাশাপাশি বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। আর বেহালায় সান এন্টারপ্রাইজের এমডির বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। অন্যদিকে সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিও। ইডি সূত্রে খবর, সান এন্টারপ্রাইজের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার পরই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এই সংস্থার সঙ্গে একাধিকবার লেনদেন হয় সোনা পাপ্পুর। কেন এই কোম্পানিকে টাকা দিয়েছিলেন সোনা পাপ্পু, কেন তাদের থেকে টাকা নিয়েছিলেন, এসবেরই উত্তর খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। শুভেন্দুবাবু একজন দায়িত্বশীল নেতা, আমি আশা করব এটা প্রমাণ করে দেবেন। আর ওনার এই বক্তব্যের যা জবাব 4 মে রাসবিহারীর মানুষ দিয়ে দেবে। এই বিলাসবহুল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এক ধরনের বলা যায় যে হোয়াইট হাউস, সাদা রঙের বিলাসবহুল বাড়ি। এই বাড়িতেই কিন্তু সোনা পাপ্পু থাকতো, এবং এই বাড়িতে 1.5 ঘন্টা ধরে ইডি আধিকারিকরা রয়েছেন। তুমি জানো কাকুলিয়ার গুলি এবং বোমার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে এখনো কিন্তু অধরা সোনা পাপ্পু। নির্দিষ্ট একটা রাজনৈতিক দল সোনা পাপ্পুকে যে কোনো ভাবে হোক তাকে ভোটের আগে আটকে দিতে চাইছে। আপনার সঙ্গে তো আপনার ক্লায়েন্টের কথা হচ্ছে না, হচ্ছে না। বালিগঞ্জ, কসবা, ঢাকুরিয়া, তপসিয়ায় বিল্ডারদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। সম্প্রতি ইসিআইআর করে এর পিছনে আর্থিক তছরূপ আছে কিনা তারই খোঁজে তদন্তে নেমেছে ইডি। আমি শুনেছি, তাই জন্য হ্যাঁ উইদাউট আমার পারমিশনে এখানে ভেতরে আমার ঘরের ভেতরে আসা হয়েছে, তাই জন্য আমি এসেছি। আমি ওনাকে যোগাযোগ করার চেষ্টা করিনি, আমি আমার বাপের বাড়িতে ছিলাম, আমি খবর পেয়েছি, আমি এসেছি। 1 ফেব্রুয়ারি সন্ধে অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুরিয়া রোড।
বোমাবাজি থেকে গুলি ভাঙচুর বাদ যায়নি কিছুই। এরই মধ্যে অন্যতম মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে ফেসবুক লাইভ করতেও দেখা গেছে। রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি? ফেসবুকে অ্যাক্টিভ, অথচ পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি। এবার তার বাড়িতে হানা দিল ইডি। প্রকাশ সিনহা, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, 50 কোটি অর্থাৎ নেতার বান্ধবীর বাড়ি থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার থেকে অনেক কম, কিন্তু অভিযোগটা রাজনৈতিক, ভোটের আগে। বৈশ্বনাথদা, আমি বলবো যে ইকোনমিক অফেন্স ইডি তদন্ত করছে, সেখানে ইডি তদন্ত সে প্রমাণ করবে কোনটা কি। এইটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের নামটা যে যোগ করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি জোর করে, এটা কিন্তু কোন কি থেকে প্রমাণ হবে যে এদের সঙ্গে যোগাযোগ আছে তৃণমূল কংগ্রেসের সাথে। দুটো ছবি দিয়ে যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি ছিল, আমি বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন কয়লা মাফিয়ার ছবি ছিল। তৃণমূলের নেতারা ঘোরে তো এইটা আসলে আপনি বুঝতে পারলে আপনার খুব ভালো লাগবে। আপনি ঘুরতে চাইছেন, আপনি তো বিরোধীদের হয়ে কথা বলেন, আপনি ঘুরুন। এই যে এই বাড়িটা দেখলাম যে হোয়াইট হাউস না ব্লু হাউস কি সব নাম, এই বাড়িটা আমার মনে পড়ে যাচ্ছে সেই জয়ন্ত সিং এর বাড়ির মতনই, রাজপ্রাসাদ। মানে দেখুন কিরকম এদের একটা মডেল তৈরি করা যায় যে এসব গুন্ডাদের বাড়িগুলো একই রকম, যত ভেতরটাই কালো বাইরেটা তত সাদা। আর আরেকটা জিনিস, এই যে এই সোনা পাপ্পুর যে কথা বলা হচ্ছে, এই মিনি ফিরোজ যে টিকটক, তাকে পুলিশ খুঁজে পায়নি। মিনি ফিরোজ মনে আছে, গুলশান কলোনির পরে সে দিব্যি ভিডিও করে গেছে, পুলিশ তার খোঁজ পায়নি। আর আমি তো শুনেছি ওই কাকুলিয়ার ওখানটাতে বৈশ্বনাথদার ওই অঞ্চলে তো বিচরণ। মানে আপনি কি চেনেন সোনা পাপ্পুকে? আমি জিজ্ঞেস করছি। আমি কাউকে চিনি না, একটা বলবো না, জিজ্ঞেস করলাম। আপনি ছবি দেখা গেছে, আমি তো বলছি ছবি দিয়ে যদি প্রমাণ হয় তাহলে নরেন্দ্র মোদী আপনি তো কেয়া যেমন এইসব উদাহরণগুলো দিল, কেয়াকে একটা পুরনো উদাহরণ মনে করিয়ে দিই। বিজেপি নেতা রাকেশ সিং যখন বিধান ভবন আক্রমণ করেছিল, সে রেড রোডে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছিল, পাশ দিয়ে পুলিশের ভ্যান চলে যাচ্ছে, হয়তো কত এসবির গাড়িও চলে যাচ্ছে। রাকেশ সিংকে এরকমই সেটিং বিজেপির সঙ্গে এদের। একটা কথা বৈশ্বনাথ দ্বারা বলে, আপনাদের সঙ্গে তো সেটিং আছে পুলিশের, একটা কথা বলে খুব সুন্দর লাগে আমার, সাবজুডিস, ইকোনমিক অফেন্স, খুব বড় বড় কথা। ডিএ চাইলে ব্যাপারটা সাবজুডিস, কিন্তু এসআইআর যখন জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেল সেটা ভারী অন্যায়। জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেল, হ্যাঁ, জুডিশিয়াল আমি ঝগড়ার এই মিমের ওয়েসি এই রাজ্যে এসেছিলেন এবং আজকে একেবারে সরাসরি এই যে গোটা তর্কটা হচ্ছে না সেটিং নিয়ে, সেই সেটিং এর ক্ষেত্রে অভিযোগ করলেন যে মমতা এবং মোদি ভাই বোন। কে বলছেন? ওয়েসি। কোন মঞ্চ থেকে বলছেন? মিম এবং হুমায়ুন কবিরের দলের মঞ্চ থেকে। দেখুন। ममता और मोदी दो सगे भाई बहन के बराबर है, इन पर भरोसा नहीं किया जा सकता। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নওদা কেন্দ্রে ভোটে হারাবো। হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলানোর পর প্রথম সভা থেকে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আঘাতের অভিযোগে সরব হলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। ममता और मोदी दो सगे भाई बहन के बराबर है, इन पर भरोसा नहीं किया जा सकता। ममता और मोदी की सेटिंग हो चुकी है कि दोनों यही चाहते हैं कि बंगाल में किसी भी तरीके से मुस्लिम माइनॉरिटी की इंडिपेंडेंट पॉलिटिकल लीडरशिप ना उभरे। टीएमसी के लोगों से पूछना चाहते हैं, 4 बीजेपी के एमएलए थे, वो 4 से 77 कैसे हुए? किसने उनको कामयाब किया? बीजेपी के कितने एमपी थे 10-12 साल पहले, आज इतने एमपी कैसे कामयाब हो गए? যারা ভিন্ন মতে বিশ্বাস করতে পারেন না,
যারা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল নন, যারা মনে করেন অন্যের মত, অন্যের পথ, অন্যের মন্দির ইত্যাদিকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, তাদের কোনো কথাতে পশ্চিমবঙ্গের বাঙালির কোনো উৎসাহ নেই, কোনো আগ্রহ নেই। পাল্টা নাম না করে আসাদুদ্দিন ওয়েসিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ আপনাদের কমিউনাল কথা বলে ভোট কাটবার চেষ্টা করবে, একটা ভোটও ভাগাভাগি করতে দেবেন না। এটা বিজেপির খেলা, টাকা দিয়ে কাউকে কিনে নেয়। সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ওয়েসি। टीएमसी को वोट दिया 50 साल से, बताइए टीएमसी ने जमीन पर ऐसी कौन सी तब्दीली पैदा की जिससे मुस्लिम अकलियत को फायदा हो सके। आज आप देख रहे हैं कि हमारे पास लीडरशिप नहीं है, हम सिर्फ वोट डालने वाली एक मशीन हमको बना दिया गया। মুর্শিদাবাদে কংগ্রেসের আগামীতে জয় জয়কার হবে, এতটা বলতে পারি। কে কোথায় কি নাম ধাম আছে তা আপনাদের বড় বড় নামের কথা বলছেন জানি না, কংগ্রেসের জয় জয়কার হবে মুর্শিদাবাদে, লিখে নিন। আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন হুমায়ুন কবির, যেখানে দাবি করা হয়েছে ক্ষমতায় এলে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা, মাসে 3,500 টাকা করে মাতৃ সম্মান, চাকরি না পাওয়া পর্যন্ত মাসে 2,000 টাকা করে ভাতা, কন্যা সন্তান জন্মে 20,000 টাকা করে অনুদান, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেয়া হবে। ইস্তেহারে মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও অর্ণ মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। বৈশ্বনাথ দা, ইম্প্যাক্ট হবে? দেখুন, আমি এইটুকু বলতে পারি, ওনারা একটা মানে এক্সপোজড ভোট কাটুয়া এখানে এসছে। যদি এই সমস্ত বলে যদি কিছু ভোট কাটতে পারে তাতেও এই জন্য আসছে, এবং এইটা ওয়েসি এবং হুমায়ুনের এই একই ধরনের প্যাটার্ন। ওরা ওয়েসির বিহার বা অন্য স্টেটে দেখা গেছে যে বিজেপির বি টিম হিসাবে এরা নামে। ঠিক, কিন্তু আপনারা যখন গোয়াতে যান, মেঘালয়ে যান, তখন তৃণমূলকে ভোট কাটুয়া বলে। এটা যারা বলে তাদের সঙ্গে তৃণমূলের সঙ্গে বেসিক ডিফারেন্স, তৃণমূলের পলিটিক্সটা বা বেঙ্গলের পলিটিক্সটা সেটা দেশের পলিটিক্সকে লিড করে। অদ্ভুত কথা, তৃণমূলে মমতা ব্যানার্জি আইডিওলজির মিল নেই, কিন্তু ইস্তেহারটা দেখুন তৃণমূল কংগ্রেসের থেকে মিল পাবেন, শুধু সংখ্যাগুলো বেড়ে গেছে। একদমই তাই। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো আরব বড়জনের আমরা একটা গল্প কথন দেখলাম, তৃণমূলের বি টিম হচ্ছে না হুমায়ুন কবির এবং ওয়েসি চোর। কারণ আমি বলে দিচ্ছি, এই রাজ্যে এই বাবরি মসজিদ কে হতে দিয়েছে? মমতা ব্যানার্জি যদি বাধা দিতে হতে পারতো না, মমতা ব্যানার্জি চাননি। মমতা ব্যানার্জি চেয়েছেন যে যেই সব সংখ্যালঘু ভোট বেরিয়ে যাবে ওই হ্যামলিনের বাসিওয়ালার মতো। ঐতিহাসিকভাবে সব্যসাচী, ঐতিহাসিকভাবে ওয়েসি যেখানে গেছেন সফল হলে বিজেপি সুবিধা হয়েছে, ফ্যাক্ট। দেখুন, আমাদের আর পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি নিজে থাকতে এর থেকে বিজেপির সুবিধা আর কে করে দিতে পারে? পশ্চিমবাংলার বুকে 11 সাল থেকে যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, 2013 হাওড়া লোকসভা উপনির্বাচন বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলো ডক্টর অসীম ঘোষের, দেওয়ালে লেখা হলো, উইথড্র করে নেওয়া হলো। ওই আসনের যখন গণনা হচ্ছে, 2টি আসন 2013, কেন বলছি, তখন 14 আসেনি, দুটোতে সেই সময় সিপিআইএম প্রার্থী তিনি এগিয়েছিলেন 7টার মধ্যে। এটা অন্য কিছু ইন্ডিকেট করতে পারত, পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত, কিন্তু সেই থেকে শুরু হয়েছে, তারপর 14 থেকে আরো এটা কনসলিডেট। সীমান্ত লাগোয়া জেলায় মিমের ইম্প্যাক্ট হবে? দেখুন সুমনদা, এসআইআর যদি 1 নম্বর ইস্যু হয় এই নির্বাচনে পলিটিক্যাল জায়গা থেকে, তাহলে দ্বিতীয় পলিটিক্যাল ইস্যু কিন্তু অবশ্যই মুসলিম ভোটের স্প্লিটের সম্ভাবনা আছে কিনা। কারণ হুমায়ুন এবং মিম যেভাবে তারা রাজ্য রাজনীতিতে উঠে আসছে, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করে এবং সংখ্যালঘু ভোটকে কনসলিডেট করবার স্বার্থে, মানে বিহারে মিমের যে প্রভাব সেটা মালদা এবং উত্তর দিনাজপুরে পড়বে কিনা, এর আগে কিন্তু পড়েনি। মানে আমি বলছি যে ধরুন আপনি ওর সিট জিতলো না, কিন্তু কোনো জায়গায় 5% 10% করে ভোট কাটলো, তাহলে একাধিক সিটে কিন্তু মানে বিজেপির সুবিধা হবে। বেশ, দেখুন সুকুমার রায় লিখেছিলেন, লাফের চোটে হাঁপিয়ে ওঠে, গায়েতে ঘাম ঝরে, দুরুম করে মাটির পরে লম্বা হয়ে পড়ে। ভোট আসছে, যথারীতি রাজনীতির লড়াই খ্যাপারা একেবারে আস্তিন গুটিয়ে ময়দানে নেমে পড়েছে। নাম তোলা নিয়ে মারামারি কিংবা টিকিট নিয়ে রক্তারক্তি কিচ্ছু বাদ নেই। সিইও অফিস হোক কিংবা কংগ্রেসের পার্টি অফিস, সর্বত্র এক ছবি। এ রাজ্যে ভোটের ভাগ্য বোধহয় এটাই, যতই ওই 2.5 লাখি বাহিনী আসুক, যতই কড়াকড়ি হোক, শেষমেশ হিংসায় হাঁসফাঁস হয়ে সাধারণ মানুষকে প্রতিবারের মতো হাতজোড় করে না বলতে হয়, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।